কাশিদাসী মহাভারতে অশ্বত্থামা আর সাত্যকীর যুদ্ধের বর্ণনায় আছে কেহ পরাভব নয় সম দুইজন। এখন বঙ্গ রাজনীতির কুরুক্ষেত্রে কে পাণ্ডব পক্ষ আর কে কৌরব পক্ষ আমি অন্তত জানি না, কিন্তু রাজ্য বনাম নির্বাচন কমিশনের দ্বৈরথ কিছুতেই থামছে না। যুদ্ধের একটা ফ্রন্ট বন্ধ হলে সঙ্গে সঙ্গে আরেকটা ফ্রন্ট খুলে যাচ্ছে। সেই নিয়েই প্রথম প্রশ্ন, অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে এফআইআর থেকে রোল অবজারভারদের বদলি প্রত্যাহার, পরপর নির্দেশ অমান্যের জের, রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে জরুরি তলব কমিশনের, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন বদলাচ্ছে না এই সংঘাতের ছবিটা। দ্বিতীয় প্রশ্ন, 5 বছর পরেও ভোটার লিস্টে বিদেশি পেলে তখন শাস্তি হবে সংশ্লিষ্ট ডিএমদের, রুজু হবে মামলা। ভার্চুয়াল বৈঠকে হুঁশিয়ারি জ্ঞানেশ কুমারের, কড়া বার্তা রাজ্যের 6 জন জেলা শাসককে। কিন্তু এরপরও কি মানুষের চাহিদা মতো একটা স্বচ্ছ ভোটার তালিকা বেরোবে এ রাজ্যে? তৃতীয় প্রশ্ন, কোর্টের নির্দেশের পরেও ইএরওদের কাজে হস্তক্ষেপ মাইক্রো অবজারভারদের, কমিশন ও সিইওকে আইনি নোটিশ তৃণমূল সাংসদ দোলা সেনের। তাহলে কি এবার কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গড়াবে সুপ্রিম কোর্ট পর্যন্ত? চতুর্থ প্রশ্ন, বকেয়া ডিএ নিয়ে মুখ্য সচিব ও অর্থ সচিবকে আদালত অবমাননার নোটিশ কর্মচারী সংগঠনের। অন্যদিকে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্যের কমিটি। তাহলে কি 20 বাঁ জলেই চলে গেল বকেয়া ডিএর ভবিষ্যৎ? ফের শুরু হতে চলেছে আরেকটা আইনি লড়াই। পঞ্চম প্রশ্ন, 2/3 আসন নিয়ে বাংলাদেশের কুর্সিতে বিএনপি, ছাত্রনেতা থেকে জামাত, স্বপ্ন চুরমার ভারত বিদ্বেষীদের। তবে সীমান্ত এলাকায় জামাতের শক্তি বৃদ্ধি কি ভারতের চিন্তার কারণ হতে পারে? নতুন সরকারের আমলে কি আদৌ সুরক্ষিত থাকবেন পদ্মাপাড়ের হিন্দুরা? তবে শুরুতেই দেখাবো এসআইআর ঘিরে ফের নতুন সংঘাতে নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। দেখুন, ওপারে বাংলাদেশে যখন নির্বাচনের ফল নিয়ে হুলস্থুল, তখন এপারে পশ্চিমবঙ্গে ভোটের প্রস্তুতি নিয়ে টান টান লড়াই। একদিকে নির্বাচন কমিশন, আরেকদিকে তৃণমূল, দুপক্ষই করা লাগাতার পরস্পরের ওপর চাপ বাড়াচ্ছে। মুখ্য সচিবকে তলব, জেলা শাসকদের হুঁশিয়ারি, মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি। এসব ঘিরে লড়াইয়ের আজ ক্রমশ বাড়ছে। শুক্রবার এই সংঘাত পৌঁছল অন্য মাত্রায়। একের পর এক নির্দেশ অমান্যের অভিযোগের প্রেক্ষিতে মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে শটান দিল্লিতে ডেকে পাঠিয়ে তার সঙ্গে কথা বললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এই ধরনের অফিসাররা পশ্চিমবঙ্গের লজ্জা। তারা যে কোড অফ কন্ডাক্ট আছে, অফিসার্সদের যে কোড অফ কন্ডাক্ট আছে, তারা ভায়োলেশন করা সত্ত্বেও বারবার করে তারা কি করে পার পায়, এটা মানুষেরও প্রশ্ন। ফলে নির্বাচন কমিশন অবশ্যই যারা ইলেকশন কমিশনের নির্দেশিকা পালন করতে অমান্য করেছেন তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক, এটা মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ দেখতে চায়। নির্বাচন কমিশনের মনোভাব যে কতটা কড়া তা স্পষ্ট হয়ে গেছে জেলা শাসকদের সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনারের ভার্চুয়াল বৈঠকে। বিভিন্ন ইস্যুতে 6 জন জেলা শাসককে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বেসিক্যালি জেলা শাসকদের ভয় দেখানোর একটা প্রচেষ্টা চলছে, ভোটার লিস্টটাতেই কারচুপি করার চেষ্টা হচ্ছে। এবার সেই সমস্ত প্রচেষ্টাগুলো যখন ফয়েল হচ্ছে তখন হতাশার বহিঃপ্রকাশ হিসাবে এই ফ্রাস্ট্রেশন বেরোচ্ছে। ফ্রাস্ট্রেশনে কাউকে হুমকি দিচ্ছেন, কাউকে ডেকে পাঠাচ্ছেন, কাউকে ধমক দিচ্ছেন, কাউকে চোখ রাঙাচ্ছেন। কিন্তু মানুষ যখন চোখ রাঙাবেন এরা তখন কোথাও আর মুখ লুকোবার জায়গা পাবেন না। একদিকে নির্বাচন কমিশন যখন কড়া মনোভাব দেখাচ্ছে, তখন রাজ্য সরকারও কমিশনের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও মাইক্রো অবজারভাররা বিভিন্ন জায়গায় দায়িত্বে রয়েছে। এই অভিযোগ তুলে এবার আদালতে যাবার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল সাংসদ দোলা সেন। নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচনী আধিকারিককে নোটিশ পাঠিয়েছেন তিনি। এটাকে বাংলায় বলে গোলক ধাঁধা। এ রাজ্যের মানুষকে, এ দেশের মানুষকে, ভোটারদেরকে, যারা সরকার নির্বাচন করে তাদেরকে একটা যন্ত্রণাবিদ্ধ অবস্থায় ফেলে দেওয়া হয়েছে। এটা নির্যাতন কমিশন হয়েছে, আমরা প্রথমেই বলেছি, এবং এই টার্গেট করে নিয়ে তারপরে ছাঁটাই করা, এটা অধিকার কেড়ে নেওয়া সামিল। এই জন্য আমরা তার বিরোধিতা করছি। শনিবারই এসআইআর এর শুনানি শেষ। 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু তার মধ্যেই কমিশন ও সরকারের লড়াইয়ের অন্ত নেই। রুমা পাল, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, মহাভারত দিয়ে শুরু করলাম,
মহাভারতে গদাযুদ্ধের আগে ভীমকে চ্যালেঞ্জ করে দুর্যোধন বলছেন, কুন্তিপুত্র, শরৎকালীন মেঘের ন্যায় বৃথা গর্জন করো না, তোমার যত শক্তি আছে তা যুদ্ধে দেখাও। এখন বিধানসভা ভোটের আসরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যুদ্ধ হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু 26শে ভোটের আগে দুবেলা যে লড়াইটা হচ্ছে সেটা কার্যত দাঁড়িয়ে যাচ্ছে একটা নির্বাচিত সরকার এবং একটা সাংবিধানিক সংস্থার মধ্যে। একদিকে কেন বারবার নির্দেশ অমান্য করা হয়েছে সেটা জানতে খোদ রাজ্যের মুখ্য সচিবকে দিল্লিতে ডেকে পাঠালো নির্বাচন কমিশন। সেই একই দিনে স্বয়ং জ্ঞানেশ কুমার কড়া বার্তা দিচ্ছেন ৬ জেলা শাসককে। আর অন্যদিকে মাইক্রো অবজারভারদের নিয়ে সিইওর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূলের সাংসদ। গতকাল এবিপি আনন্দকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জ্ঞানেশ কুমারের সঙ্গে সেই বৈঠকে দিল্লিতে ঠিক কী হয়েছিল তা নিয়ে মুখ্যমন্ত্রী কী বলেছেন কিছুক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো। আমার প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন থাকবে, প্রথমে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের অবজারভার করার জন্য ট্রেনিংয়ে দিল্লিতে ডেকে পাঠানো, এবার মুখ্য সচিবকে জরুরি তলব রাজ্যের তরফে পরপর নির্দেশ অমান্য করার জন্য। এখনও তো বিশ্বনাথদা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, কোন দিকে এগোচ্ছে এই সংঘাত? দেখুন, মানে শেষ পর্যন্ত তো সব কিছু আতখাছড়া অবস্থায় শেষ হবে, এটা এখনই ভবিষ্যৎবাণী করে দেওয়া যায়। প্রথম দিনই আপনাকে বলেছিলাম যে বিশুদ্ধ ভোটার তালিকা আর কোথাও হোক পশ্চিমবাংলায় হবে না। তার কারণ পশ্চিমবাংলায় শাসক বিরোধী কার্যত এসআইআরটাকে গুলিয়ে দিতে চাইছে, আর অপদার্থ ইলেকশন কমিশনের চূড়ান্ত ব্যর্থতা বারবার ফুটে উঠছিল তার আদেশে, পরিকল্পনায়। ফলে আমাদের যা হওয়ার তাই হবে, আমাদের ভাগ্য যা আছে তাই হবে। আমরা চাইলেই কি একটা বিশুদ্ধ ভোটার তালিকা পাবো? এটা হয় নাকি? আর পশ্চিমবাংলায় থাকবো আর বিশুদ্ধ ভোটার তালিকা, বিশুদ্ধ প্রশাসন, এগুলো আশা করাটাই আমি মনে করি অন্যায়। দেখুন, বারবার বছরকে মানে বেশ প্রথম থেকে আমি বলে আসছি যে এই এসআইআরটা তৃণমূল কংগ্রেস যেমন তীব্র বিরোধিতা করছে, রাজ্যের সরকারের তীব্র অসহযোগিতা আছে, আবার একই সাথে জ্ঞানেশ কুমার প্লেইং টু গ্যালারি করছেন। জ্ঞানেশ কুমার প্লেইং টু গ্যালারি করছেন, কখনোই তিনি মানে কামড় দেব বলছেন কিন্তু কামড়াচ্ছেন না। বারবার আমরা দেখছি যে একটার পর একটা তার অর্ডারকে ভায়োলেট করছে, তার অর্ডারকে ডিফাই করছে রাজ্য প্রশাসন, তিনি কিন্তু কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছেন না, না আদালতে যাচ্ছেন। খবরের কাগজ আজকে বলছেন 6 জন ডিএমকে ধমকে চমকে বলছেন যে খবরের কাগজ আপলোড হয়ে যাচ্ছে, তা মানে সেটাকে ডকুমেন্টেশন ভাবছেন আপনারা? পাঠ অযোগ্য, মানে রিডেবল নয় এমন বিষয়কে আপনারা মানে আপগ্রেড করে দিচ্ছেন, আপলোড করে দিচ্ছেন। জন্মের আগে দেওয়া জন্ম সার্টিফিকেট কি করে আপলোড হচ্ছে? গতকালই আপনারা ব্রেক করেছেন। 6 জন ছেলে, প্রত্যেকটা ছেলের 1 জানুয়ারি জন্ম, অদ্ভুত ধরনের সব ডকুমেন্টেশন হয়েছে। এবং সব তো এগুলো রাজ্য প্রশাসনের ডিএম এর নেতৃত্বে এআরও, অ্যাসিস্ট্যান্ট এআরও মানে মহকুমা শাসক আর বিডিওরা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না, বিডিওরা আমার, এই মানে প্রশাসনের লোকরা আমার, ভোটের আগেও আমার, পরেও আমার, সেটা প্রমাণ প্রতিনিয়ত করেছেন। 6800 বুথে একজনও মৃত ভোটার পাওয়া যায়নি, ইলেকশন কমিশন নিশ্চুপ ছিলেন। অন্তত এটা আমি অবাক হয়ে যাই যে একজন ব্যক্তির নাম কি করে 50টা ফর্ম ফিল আপে ব্যবহার করা হলো, এরকম অসংখ্য উদাহরণ আছে। তারপরেও ডিএমরা কি করে চুপ ছিলেন? এবং আপনি জ্ঞানেশ কুমার ডিএমদেরকে কি করে এতদিন ধমকে না চমকে আজকে কেন হঠাৎ করে চমকালেন? আমি খুব পরিষ্কার করে বলছি সুমনদা, আজকে জ্ঞানেশ কুমার যেটা করেছে সেটা প্লেইং টু গ্যালারি। এই শাস্তি আপনাকে অনেক আগে দিতে হতো। একটা সাধারণ অধ্যাপক যদি বুঝতে পারে যে প্রশাসনটাকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস যেভাবে মানে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছে, 50টা মানে ব্লক নির্দিষ্ট করে বলা যায় যেখানে কার্যত লুট হয়েছে, একটা সাধারণ গ্রামের অধ্যাপক বুঝতে পারে, আপনি জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনের সর্বোচ্চ পর্যায়ে বুঝতে পারেননি? এটা আমায় বলতে হবে। আপনি শেষ বেলায় যে কালকে শুনানির শেষ দিন, আজকে আপনি কি বার্তা দিতে চাইছেন? মরার আগে হরির নাম গাওয়া, মরার আগে হরির নাম গাওয়া। এবং একই সাথে আপনাকে এই কথাটা বলতে চাই, যখন 4 জন
আধিকারিকের বিরুদ্ধে আপনি শাস্তির ব্যবস্থার কথা বলেছিলেন, শাস্তি যখন রাজ্য সরকার দিতে রাজি ছিল না, আপনি কি ব্যবস্থা নিয়েছিলেন? কোর্টে গিয়েছিলেন, কোর্টে গিয়ে কি ব্যবস্থা নিয়েছিলেন? আপনাকে এখতিয়ার করা আছে সরাসরি এফআইআর করার, আপনি কেন করেননি? আপনার অফিসার দক্ষিণ 24 পরগনায় বারবার আক্রান্ত হয়েছে, আপনি মাইক্রো অবজারভার নিয়োগ প্রশ্নটা আনছেন, মানে আপনি অবজারভার নিয়োগ যখন করার কথা ছিল, অর্থাৎ পশ্চিমবাংলার মতন একটা ট্রাবলসাম পলিটিক্যাল রাজ্যে আপনি পরিকল্পনা ছাড়া একদম অবজারভার জেলা স্তরে নিয়োগ ছাড়া কি করে শুরু করলেন? যে বিএলওদের চাপে পড়ে কাজ করতে হয়েছে, আজকে এই অসঙ্গতির পেছনে তাদের চাপ আছে, তার পেছনে কাজের চাপ আছে, রাজনৈতিক চাপ আছে। আপনি কেন নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি? আপনি কেন সেন্ট্রাল ফোর্স নামিয়ে আপনি কেন এসআইআরটা পশ্চিমবাংলায় করতে পারেননি? যে প্রশ্নটা বারবার আসছে যে যখন মানে মাইক্রো অবজারভারের প্রশ্নটা মানে রাজ্য সরকারের জায়গা থেকে দেখুন অসহযোগিতা কোন জায়গায়, মাইক্রো অবজারভার নিয়ে সুপ্রিম কোর্টের একটা রায় দিল, সুপ্রিম কোর্ট বলল যে আপনারা 8500 গ্রেড বি মানে 2 অফিসার দিন। রাজ্য সরকারও গুলিয়ে দেওয়ার জন্য তার মধ্যে জল ঢোকালো, গ্রুপ সি গ্রুপ ডি সবাইকে জড়িয়ে দিয়ে এবং কিছু মানুষ মারা গেছে তাদের নামের তালিকা সহকারে ইলেকশন কমিশনের কাছে পাঠালো। ইলেকশন কমিশন বলছে এখন আমরা বাঁচতে হবে। ফলে রাজ্য সরকারের অসহযোগিতা যেমন প্রতিনিয়ত আপনি দেখেছেন, আবার গণেশ কুমারের প্লেইং টু গ্যালারিও আপনি প্রতিনিয়ত দেখছেন। কিন্তু এটার বাইরে সুমনদা আমি জাস্ট দুটো কথা বলতে চাই। আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে রাজনীতি করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত মাঠে ময়দানে রাজনীতি করছেন। তারা ভোটার তালিকা চান না, সেটা অফিসিয়াল সিদ্ধান্ত, কারণ তারা যে হলফনামা জারি করেছিলেন, হলফনামা দিয়েছেন সুপ্রিম কোর্টে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি হিসাবে পরিষ্কার জানিয়েছেন 2024 লোকসভা নির্বাচনের নিরিখে 25 যে ভোটার তালিকা তার উপর ভিত্তি করে তিনি নির্বাচন চাইছেন। তিনি এসআইআর এর সংশোধিত ভোটার তালিকা অর্থাৎ মৃত ঠিত সব দেখে তিনি নির্বাচনী ভোটার তালিকা চাইছেন। তিনি পুরনো ভোটার তালিকায় ভোট চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে জানিয়েছেন। তার মানে এসআইআর তিনি চাইছেন না, বিশুদ্ধ ভোটার তালিকা চাইছেন না, তা নিয়ে তিনি রাজনীতি করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন। কিন্তু আমার বিরোধী দলগুলো, রাজ্যে গণতন্ত্র টিকে থাকে বিরোধী দলের জন্য, সেই বিরোধী দলগুলো কোথায় ছিল? যে বিরোধী দল দেশের বৃহত্তম পার্টি বলে, পৃথিবীর বৃহত্তম পার্টি বলে, যখন 6800 বুথের মৃত ভোটার একজনও পাওয়া যায়নি, তখন তো আপনারা কখনো রাস্তায় থাকেননি। আপনারা 3টের সময় সাংবাদিক সম্মেলন করেছেন, আপনারা স্টুডিওতে কথা বলেছেন, সংবাদ মাধ্যমে কথা বলেছেন। কেন শুভেন্দু অধিকারী সমেত শ্রমিক ভট্টাচার্য বা বিজেপির নেতৃত্ব, আপনাদের তো আমি রাস্তায় রাজনীতি করতে, রাস্তায় কখনো দেখিনি আন্দোলন করতে। যখন জন্মের আগেই বার্থ সার্টিফিকেট দেওয়া হয়, তাকে কেন্দ্র করে আপনারা প্রশাসনের যে অবস্থান, রাজ্য প্রশাসনের যে অসহযোগিতা, তা নিয়ে তো কোনো মিটিং মিছিল করেননি, প্রতিবাদ আন্দোলন করেননি। রাস্তার আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করলে তার প্রত্যুত্তর তো আপনারা দেননি। ফলে আমরা এমন একটা বিরোধী রাজনৈতিক দল পশ্চিমবাংলায় পেয়েছি সুমনদা, যারা রাস্তার রাজনীতিকে অপছন্দ করেন, যারা মনে করেন টেলিভিশনে মুখ দেখিয়ে অথবা বিকেলবেলা 3টের সময় সাংবাদিক সম্মেলন করাটাই যথেষ্ট। ফলে এ রাজ্যে শাসক যেমন বিশুদ্ধ ভোটার তালিকা চায়নি, তেমনি বিরোধী রাজনৈতিক দলের রাজনীতি এবং তাদের ভূমিকাও বিশুদ্ধ রাজনীতির বিপক্ষে গেছে। আর একই সাথে গণেশ কুমার, যিনি এই পুরো এক্সারসাইজের নেতৃত্ব দেওয়ার কথা, তিনি প্রতিনিয়ত প্লেইং টু গ্যালারি করেছেন। ধন্যবাদ বিশ্বনাথ চক্রবর্তী। দেখুন, গণেশ কুমারকে প্লেইং টু দ্য গ্যালারি বলছেন বিশ্বনাথ চক্রবর্তী। আমার শুধু মনে হচ্ছিল যে দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে এক বঙ্গ সন্তান সুকুমার সেন তিনি স্পষ্ট বলেছিলেন যে আমার এই নির্দিষ্ট সময় লাগবে, তার আগে নেহেরু চাপ দিয়েছেন, নেহেরু ইচ্ছে প্রকাশ করেছেন, তার বিরুদ্ধে গিয়ে বলেছেন যে তার আগে ভোট করা আমার পক্ষে সম্ভব নয়। এই শিরদাঁড়ার জোর দেখিয়েছিলেন এক বঙ্গ সন্তান। গুজরাট দাঙ্গার সময় ভোট নির্ধারিত সময় করতে চাননি লিন্ডো। আমি বলছি এরাও কিন্তু মুখ্য নির্বাচনী কমিশনারই ছিলেন এবং এর রাজনীতির অংশ আমার রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছে, তারা নিঃসন্দেহে উত্তর দেবেন। তার আগে দেখাবো আজকে রাজ্য সরকারের সর্বোচ্চ প্রশাসনিক পদ মুখ্য সচিব, জরুরি তলব করে দিল্লিতে তাকে ডেকে পাঠানো হলো। দেখুন, এসআইআর এর শেষ লগ্নে দুয়ারে বিধানসভা ভোট।
দোলের পর যে কোনো দিন ভোটের দিনক্ষণ ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন, কিন্তু রাজ্য সরকার ও জাতীয় নির্বাচন কমিশনের অন্তহীন সংঘাত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। অনেকে বলছেন কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিনে শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সরকার কমিশনের সংঘাত মাসের পর মাস চলছে তো চলছেই। রাজ্য সরকার ইলেকশন কমিশনের সাথে সহযোগিতা তো দূরের কথা, অসহযোগিতা করছে। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. এই আবহেই নির্বাচন কমিশনের তলবে দিল্লিতে কমিশনের সদর দপ্তরে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। সূত্রের খবর, রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক নির্দেশ অমান্য করার অভিযোগে তাকে ডেকেছিল নির্বাচন কমিশন। এখন কিন্তু শুনানি আর একদিন বাকি আছে, আর স্ক্রুটনির পরে কিন্তু ফাইনাল ভোটার লিস্ট। তারপরও কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের যেহেতু নির্দেশ অমান্য করেছে রাজ্য সরকার, সেই কারণে কিন্তু মুখ্য সচিবকে তলব করা হয়েছে। জ্ঞানেশ কুমারের কাছে আমাদের আবেদন যে শুধুমাত্র দিল্লিতে বসে ঠান্ডা ঘরে বসে সারমম দিলে হবে না। এই জিনিস এখানে চলছে, এটা কে না জানে। এর আগেও যাদের নামে এফআইআর এর কথা বলা হয়েছিল, কবে করা হয়েছিল? দিন কি 5টার মধ্যে করতে হবে, 1:30টার মধ্যে করতে হবে, 2টোর মধ্যে করতে হবে, সব আমরা অনেক শুনেছি, কোনোটাই কার্যকরী হয়নি। এবারে দয়া করে জ্ঞানেশ কুমার আসুন। বেআইনিভাবে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও ময়নার 2 জন করে ইআরও, এইআরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর, মোট 5 জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়ে মুখ্য সচিবকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। সেই এফআইআর এখনো দায়ের হয়নি। প্রতিদিন হাইকোর্টে, নয় সুপ্রিম কোর্টে, নয় তোমার গিয়ে ইলেকশন কমিশনে এগুলো তলব তো চলছে, কিন্তু এই অধিকার ইলেকশন কমিশন কি করে পেল? আগে তো এখানে 34 বছর বামফ্রন্ট সরকার ছিল, কতবার ইলেকশন কমিশনও তো ছিল, সেশনের মতো শক্তিশালী ছিলেন, কতবার ডেকেছে, কতবার তলব করেছে। এসআইআর এর শুনানি প্রক্রিয়ায় গুরুতর অভিযোগ উঠেছিল বসিরহাট 2 এর বিডিও সুমিত্র প্রতিম প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, বসিরহাট উত্তরের এইআরও হওয়ার সুবাদে নির্বাচন কমিশনকে না জানিয়েই স্বতঃপ্রণোদিতভাবে 11 জন কর্মকর্তা নিয়োগ করেছিলেন, যা নিয়ম বিরুদ্ধ। তাকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু তা করা হয়নি। ইলেকটোরাল রোল অবজারভার হিসেবে নাম ঘোষণার পরেও অশ্বিনী কুমার যাদব, শ্রীরন্ধীর কুমার এবং স্মিতা পাণ্ডের বদলির নির্দেশ দেয়া হয়, কিন্তু সেই বদলি বাতিলের নির্দেশ দেয় নির্বাচন কমিশন, কিন্তু তা করা হয়নি। এরকমই নানা বিষয়ে 9ই ফেব্রুয়ারি মুখ্য সচিবের থেকে উত্তর চেয়েছিল নির্বাচন কমিশন। এরই মধ্যে কমিশনের তলবে দিল্লিতে হাজির হলেন মুখ্য সচিব। রুমা পাল ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, মুখ্য সচিব মানেই রাজ্য সরকার। নির্বাচন কমিশনের দাবি, পশ্চিমবঙ্গ সরকারের তরফে নির্বাচন কমিশনের পাঠানো একের পর এক নির্দেশ মানাই হচ্ছে না। আমার পরবর্তী বক্তা পেশায় আইনজীবী বলেই বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে প্রশ্ন থাকবে যে আইনত সরকারের কাছে নির্বাচন কমিশনের নির্দেশ না মানার কোনো অপশান আছে নাকি? ভারতীয় সংবিধান নির্বাচন কমিশনকে যে বিপুল ক্ষমতা দিয়েছে, সুপ্রিম কোর্টের ভাষায় ওশান অফ পাওয়ার, তাতে নির্বাচন কমিশনের নির্বাচন ঘোষণার আগেও কমিশন আর কমিশনের কাজের সঙ্গে যুক্ত অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, এবং সেই নির্দেশ পালন করতে রাজ্য কার্যত বাধ্য। এটা কি বৈশ্বনাথদা মানবেন? আমি প্রথমে বলবো, আপনি শুরু করার সময় মহাভারতের কথা বলেছেন। মহাভারতে যখন দুর্যোধন যুদ্ধের সময় গেছিল গদা যুদ্ধ করতে, তখন তিনি তার মার কাছে গেছিলেন, গান্ধারী কালো কাপড় বেঁধে রাখতেন। তিনি চোখ খুলে তার নিজের সন্তানকেও বলেছিল, যেখানে সত্য সেখানে জয় হবে। আমি একটা কথা বলছি, আমরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের সামনে যে কথাগুলো বলেছেন, পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায়েতে সেটা ফোকাসড হয়েছে, তার কোনটা মিথ্যে ছিল? এই রাজ্যের অসুস্থ বৃদ্ধ মানুষকে নাকে অক্সিজেনের নল ঢুকিয়ে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে করে তাকে হিয়ারিং সেন্টারে যেতে হয়েছে। হিয়ারিং সেন্টারে যেতে গিয়ে একজন মানুষ, তার স্ত্রী সন্তানকে তার মৃত্যু হয়েছে, তারপরে মর্গে তার বাচ্চা এবং বউকে রেখে হিয়ারিং সেন্টারে গিয়ে তাকে হিয়ারিং অ্যাটেন্ড করতে হয়েছে। আপনারা দেখেছেন যে চূড়ান্ত ভোগান্তির মধ্যে 1,36,00,000 লোককে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে তাদেরকে লাইনে দাঁড় করিয়েছে। এর আগে নোটবন্দিতে যে করেছিল, এখন ভোটবন্দি করেছে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছিলেন, বৈশ্বনাথ, আপনি যন্ত্রণার কথা বলছেন, প্রত্যেকটা কথা সত্যি বলছেন, কিন্তু আমার বক্তব্য আইনত, আইনজীবী হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশ না মানার কোনো আইনি অপশন কি রাজ্য সরকারের আছে? এর উল্টো দিকেও একটা আছে, সেটা আমি সজলের কাছে আসবো, আপনাকে দেবো না, কিন্তু এর কি কোনো আইনি অপশন আছে, প্রভিশন আছে? আমি তো আপনার কথার উত্তর দিচ্ছি যে
আইনি অপশান হলো আমরা দেশের সর্বোচ্চ আদালতে গিয়ে ওনাদের যেগুলো অসুবিধে করছেন, ওনারা যেভাবে মানুষকে হয়রানি করছেন, মানুষের প্রতিনিধি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা সুপ্রিম কোর্টে এজিটেট করেছে এবং সেটা ফোকাসড হয়েছে এবং সুপ্রিম কোর্টের রায় বলেছে যে মাইক্রো সুপ্রিম কোর্ট তো অবজারভার। বলেনি যে নির্বাচন কমিশনের নির্দেশ রাজ্য সরকার নির্দেশ তো দেয়নি। না, আমরা যে অভিযোগগুলো করেছিলাম যে ইআরও কে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দিতে হবে, সুপ্রিম কোর্ট সেটা বলেছে। সত্যি কি মিথ্যে আপনি বলবেন? না, মাইক্রো নিশ্চয়ই বলেছে। অবজারভাররা প্রতিটা ক্ষেত্রে এই মানুষকে হয়রানি করছিল বিজেপির দ্বারা প্রেরিত। আর এই যে এসআইআর এর নামে বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করছে, এটা পার্লামেন্টের ভেতরে পার্লামেন্টের বাইরে বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল জোটবদ্ধভাবে কথা বলেছিল। এই রাজ্যে এসে তো আলাদা হয়ে যেতে পারে না সেই কথাটা। দিল্লিতে একটা কথা বলবো, কলকাতায় একটা কথা বলবো, এটা তো হতে পারে না। বিজেপি বিরোধী সমস্ত রাজনৈতিক দল মনে করে যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে মহারাষ্ট্রে কারচুপি হয়েছে, হরিয়ানাতে কারচুপি হয়েছে, দিল্লিতে কারচুপি হয়েছে, বিহারে কারচুপি হয়েছে, বাংলায় কারচুপি করার জন্য চেষ্টা করছে। কিন্তু বাংলায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে বলে প্রতিটা ক্ষেত্রে এটার বিরুদ্ধে আমরা আইনি লড়াই করছি এবং আমাদের এই আইনি লড়াইকে দিল্লি সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত একে স্বীকৃতি দিয়েছে, তার রায়তে সত্ত্বে সত্ত্বে সেটা প্রতিফলিত হয়েছে। এটাকে যতই বিভ্রান্ত যারাই করুক, কিন্তু এটা বিভ্রান্ত করতে পারবে না যে সুপ্রিম কোর্ট মানুষের এটাও কথা বলেছে এসআইআর হবে, এই বিষয়ে কোনো বাধা বরদাস্ত করা হবে না, এটাও সুপ্রিম কোর্ট আমরা বলেছে। তো বারবার পাশাপাশি বলেছি 2-3 বছরের কাজটা 2-3 মাসে করা যায় না। আর এটা করতে গিয়ে 150 জন মানুষের মৃত্যু হয়েছে, মৃত্যুর মিছিল হয়েছে এবং তাতে সুইসাইডিয়াল নোটে লিখে দিয়ে গেছে যে আমার মৃত্যুর জন্য নির্বাচন কমিশন দায়ী। অ্যাবেটমেন্ট অফ কমিটিং সুইসাইডের ডাইরেক্ট অ্যালিগেশন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আছে। এটা ক্রিমিনাল অ্যাক্টে আছে যে যে আত্মহত্যা করবে, সে তাকে যদি কেউ প্ররোচিত করে থাকে তাহলে তাকে সেই মামলায় তাকে আসামি করা হবে। দাদা সব হলো, কিন্তু আমি বলছি শুনানি শেষের পথে, আর চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখ বেরোবে, তো থামেনি তো, প্রক্রিয়াটা চলেছে। প্রক্রিয়া চলেছে, কিন্তু এই প্রক্রিয়ায় করতে গিয়ে সাধারণ মানুষ বাংলার হয়রানি হয়েছে, 150 জনের মৃত্যু হয়েছে। অক্সিজেনে আমি বারবার বলছি যেভাবে করা হয়েছে 2-3 বছরের কাজটা 2-3 মাসে, তাদের সাধারণ মানুষ অত্যন্তভাবে চূড়ান্ত ভোগান্তি হয়েছে। এ কথা কেউ অস্বীকার করতে পারবে না, বিজেপি একমাত্র অস্বীকার করবে, কারণ বিজেপির শাখা সংগঠনও নির্বাচন কমিশন। বেশ, একই সাথে অন্য রাজ্যগুলোতেও তো এসআইআর হয়েছে। আপনি আমায় বলুন, পশ্চিমবাংলার মতন অরাজক পরিস্থিতি, অসহযোগিতা, রাজনৈতিক বিতন্দা আর কোন রাজ্যে হয়েছে? কোন রাজ্যে হয়েছে? পশ্চিমবাংলা মানে ভারতবর্ষের সমস্ত রাজ্য চলবে একরকম কনস্টিটিউশনাল অবস্থানে, আর পশ্চিমবাংলা সব তার রাজনীতির জন্য চলবে আরেক রকম। দ্বিতীয় যে বিষয়টা, মাইক্রো অবজারভারের রোলটা কি ছিল? মাইক্রো অবজারভারের কিন্তু তখন ডিসিশন মেকিংয়ে ছিল না। মাইক্রো অবজারভারের ভূমিকাটা ছিল যে যদি কাগজগুলো আপলোড হতো, যদি কোনো খামতি থাকতো, তাহলে সেটা মানে ইআরও কাছে পাঠিয়ে দিতেন, আর কোনো কমেন্ট নাই সেখানেও। আবার যেটা মানে সবগুলো ঠিকঠাক থাকতো, সেগুলো রোল অবজারভারের কাছে পাঠিয়ে দিতেন, তার কিন্তু হ্যাঁ না কিছু বলার অধিকার ছিল না। দ্বিতীয় প্রশ্নটা যেটা, মাইক্রো অবজারভার নিয়ে আপনাদের এত পক্ষপাতর অবশ্যই হওয়া উচিত আপনার রাজনৈতিক দল হিসাবে, তাহলে আপনি একটা বিশুদ্ধ ইলেকশন মানে সুপ্রিম কোর্টের নির্দেশ মতন 8500 জনের যে তালিকা দিয়েছেন, এটা জল মিশিয়েছেন কেন? এই কাজটা করছেন না, হাতে কলমে আমরা এই কাজটা করছি, কারণ আমি বিএলও 1 হিসাবে 9টা বিধানসভায় চালিয়ে আছি। আপনার কোনো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স কেন দিয়েছেন? প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সটা আমাদের আছে। আপনার কোনো জায়গায় হতাশা আছে, আপনি তাই তৃণমূল কংগ্রেসকে কাট ধরা দাঁড় করাচ্ছেন। আপনার কোনো হতাশা আছে, আপনার প্রেডিকশন মেনে না, তাই আপনি না না আপনার কোনো মিথ্যে কথা। আমি প্র্যাকটিক্যালি করছি না এই কাজটা, এটা না মাইক্রো বৈধ ভোটারদের নাম কাটতে হচ্ছে, বৈধ ভোটারদের কাটতে নাম কাটতে হচ্ছে। আপনি জানেন না, আপনি জানেন না, আমি হাতে কলমে করছি বলে আপনার থেকে এই সাবজেক্টটা বেশি আপনি শুধু টিভি দেশে কেন হবে না? আপনি বৈধ ভোটার কাটতে ধরো না, আপনি বৈধ ভোটার কাটতে পারবেন না। মাইক্রো অবজারভারদের এত কথা হচ্ছে, আমি দ্রুত একবার যে এ রাজ্যে সিইওর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তৃণমূল সাংসদ। পরের প্রতিবেদন। নির্বাচন কমিশনের তরফে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে প্রথম থেকেই তীব্র আপত্তি। মাইক্রো অবজারভারদের ভূমিকা নিয়ে চূড়ান্ত ক্ষোভ। দীর্ঘ টানাপোড়েনের পর শেষমেশ সুপ্রিম কোর্টেও এই নিয়ে অভিযোগ জানান খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। আর মাইক্রো অবজারভার নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরও তা মানা হচ্ছে না বলে এবার অভিযোগ করলেন তৃণমূল সাংসদ দোলা সেন।
ইচ্ছাকৃতভাবেই 9 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশের অবমাননা করা হচ্ছে বলে অভিযোগ তুলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। সোমবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট রায় জানিয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ইআরও রায়। কিন্তু তৃণমূল সাংসদ দোলা সেনের তরফে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে বলা হয়েছে, রায়ে বলা হয়েছিল মাইক্রো অবজারভাররা ইআরও ও এইআরওদেরকে শুধুমাত্র সাহায্য করতে পারবেন, কিন্তু তারা ইআরও ও এইআরওদের চূড়ান্ত সিদ্ধান্তে হস্তক্ষেপ করছেন। ইসিআই নেট পোর্টাল এখনো অপারেট করে চলেছেন মাইক্রো অবজারভাররা। ইআরও চূড়ান্ত সিদ্ধান্ত নেবার পরও সুপ্রিম কোর্টের রায়ের অবমাননা করে 11 ফেব্রুয়ারি পর্যন্ত 7 লক্ষের বেশি ভোটারের তথ্য রিভিউ করেছেন মাইক্রো অবজারভাররা। কার নাম বাদ যাবে কার নাম বাদ যাবে না সেটা নির্বাচন কমিশন ঠিক করবেন, অবশ্যই সেটা সংবিধান মেনে, ভারতবর্ষের আইন মেনে। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে সরাসরি, কারুর অসুবিধা হলে তার জন্য কোর্টের দরজা খোলা আছে, চলে যাবেন। এখন তো নতুন আইনজীবী পেয়ে গেছে তৃণমূল কংগ্রেস। মাইক্রো অবজারভারদের নিয়ে এখন কানে কানে অভিযোগ করে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। ইআরও এইআরওদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা দেওয়ার পর কোনো মাইক্রো অবজারভার যেন রিভিউ, ডিলিশন এবং সংশোধন করতে না পারেন। সংশ্লিষ্ট সমস্ত আধিকারিককে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হোক যে ইআরওই একমাত্র অথরিটি। এরই সঙ্গে এই পিটিশনে আবেদন জানানো হয়েছে যাতে ইসিআই নেট পোর্টালের তথ্যে ইআরওদের দেওয়া চূড়ান্ত তথ্যই প্রতিফলিত হয়। সুপ্রিম কোর্টের রায় তাদের নখদন্তহীন করেছে, তো এই সুপ্রিম কোর্টকে অবমাননা করে মাইক্রো অবজারভারদের হাতে, মানে তাদের নখদাত যে কেড়ে নিয়েছিল সুপ্রিম কোর্ট, তাদের আবার মানে এম্পাওয়ার করতে চাইছেন। আদালত অবমাননার জন্য রাজ্যকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই হবে, অন্য কোনো উপায় নেই। গত বুধবার সুপ্রিম কোর্টে সশরীরে উপস্থিত থেকে মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে আপত্তি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল শুধু ৮৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। এরপরেই মাইক্রো অবজারভার নিয়ে বড় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু তারপরেও একে অপরের ফাঁকফোকর খুঁজে চলেছে এবং আইনি লড়াই চালাচ্ছে। আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ঠিক উল্টো দিকের প্রশ্ন নিয়ে আমি সজলের কাছে আসব। যে ভোট ঘোষণার আগে, মানে নির্বাচনী আচরণবিধি লাগু হওয়ার আগে পর্যন্ত জাতীয় নির্বাচন কমিশন কি নখদন্তহীন বাঘ? এই প্রশ্ন অবধারিতভাবে উঠবে, তার কারণ এর আগে তৎকালীন মুখ্য সচিব মনোজ পন্তকে নির্বাচন কমিশন দিল্লিতে ডেকে পাঠিয়েছিল, যখন কমিশনের নির্দেশ ছিল 4 সরকারি কর্মীর বিরুদ্ধে এফআইআর করার। রাজ্য সরকার সেই নির্দেশ পালন করেনি, কিন্তু তারপর কি হলো? আচ্ছা, এমন কি যেটা আইনত কমিশনের এখতিয়ারভুক্ত ছিল, নির্বাচন কমিশন চাইলেই অনায়াসে করতে পারত, সেটা হলো সরাসরি এফআইআর করা। সেটাও কিন্তু জাতীয় নির্বাচন কমিশন করেনি। তাহলে কমিশন কি সত্যি নখদন্তহীন বাঘ? এই প্রশ্ন তো অবধারিতভাবে উঠবে সজল। সুমনদা, দেখুন, আমি তো আর এখানে বিশ্বনাথ দ্বারা 50-50 খেলতে পারেন, সময় দেখে নেন 4 মিনিটের, 2 মিনিটের দিকে, 2 মিনিট ওদিকে। আমাদের তো সেটা সেই মানসিকতায় আসি না। আমি বাংলার, তুমি তো দলের প্রতিনিধি, তুমি আর 50 কাকে দেবে? তো বাংলার, আমরা 100% বাংলার মানুষের কথা বলতে এসেছি। আমি আপনার কথা যেটা বলছেন, আমি না সেটাও নিজেও মনে মনে ভাবি যে আজকে যেটা খারাপ লাগলো যে প্লেয়িং টু দ্য গ্যালারি করছেন, এটা বলছেন গণেশ কুমার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে গণেশ কুমার যে পদক্ষেপগুলো আজ নিচ্ছেন, সেটা যদি আজ থেকে আরো কিছুদিন আগে নিতেন, তাহলে আজকের যে দিনটা, এই যে এরা বলছে নাকে নল দিয়ে বাবাকে মর্গে রেখে এসে, মানে পুরো সিনেমা স্ক্রিপ্ট, হ্যাঁ, তো সেই সিনেমার স্ক্রিপ্টটা এরা কিন্তু এখানে আজকে উপস্থাপন করার সুযোগ পেত না। দেখুন, আপনারা নিজেরাও বলছেন যে বিএলওদের দিয়ে, তাহলে কি বলবে? এই তোমার কথা অনুযায়ী তৃণমূলের নাটকে যদিও মানুষের সাফারিংটা একেবারে বাস্তব সত্য, কিন্তু আমি বলছি তৃণমূলের চিত্রনাট্যে গণেশ কুমারও শামিল। না, এই আমি যেটা বলতে চাই, যে সেটা আমি আসছি একটু বলতে দিলে, সেটা হচ্ছে যে এই যে ঘটনাগুলো উনি আজ করছেন, এগুলো যদি একটু আগে করতেন, মানে যদি আজ থেকে 1 মাস আগে করতেন, তাহলে নাইদার মানুষকেই সাফার করতে হতো না, তৃণমূল এই কাজগুলো করতে পারত। এবার প্রশ্ন হচ্ছে তাহলে উনি আগে করলেন না কেন? আপনার দেখুন, এরা সরকারের, এই রাজ্য সরকারের মতন নয় যে যা মনে আসবে সেটাই আইন, সেরকম না। তারা কিছু নির্দিষ্ট প্রোটোকল, তারা সিস্টেম মেনে চলে। আপনাকে প্রথমে চিঠি দেওয়া হবে, 1টা চিঠি, 2টো চিঠি,
যে আপনি লোক দিন, আপনি যখন লোক দেবেন না তখন সে দ্বিতীয় কথা ভাবে। এতে করে সময় নষ্ট হয়েছে, কিন্তু তারা প্রোটোকলের বাইরে যায়নি। আপনাকে কতগুলো জিনিস দেখতে হবে, যে যেমন ধরুন যে প্রথম দিক থেকে যদি তারা এই কিন্তু কোন প্রোটোকলে আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন, আমি তোমায় বাড়তি সময় দেবো, ঘটনা প্রবাহটা দেখো, তিনি তার আর্গুমেন্ট দিচ্ছেন, তখন ইসির লয়ার বললেন যে আপনি তো 8,000 গ্রুপ বি অফিসার আমায় দেননি। আমি বলছি তার আগে, তার মানে তর্কের খাতিরে আমি যদি ধরে নিতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন না, কোনোদিন কোর্টে ইসির লয়ার এই খামতিটা বলতেন না, এখনো দেননি। সুতরাং আমি দেখাবো আলাদা প্রতিবেদন, কিন্তু পুরোটা তো আফটার থট। 8,500-এর কথা তো কেউ জানতেই পারতো না। আপনাকে বলছি 8,500-এর কথা কেউ জানতে পারতো না, সরকারের সব কথা জানার কথাও নয়, কিন্তু সরকার যে মানে কমিশনের সব কথা পাবলিকের জানার কথাও না, কিন্তু কমিশন যে তাকে জানিয়েছে যে 8,505 জন লোক দিতে হবে, এটাও তো মিথ্যে নয়। আজকে কোর্টের গেছে বলে, আপনারা লাইভ দেখেছি বলে আমরা বিষয়টা জানতে পেরেছি, কিন্তু এমনটা নয় যে নির্বাচন কমিশন তার থেকে লোক চাইনি, তার থেকে লোক চেয়েছে। এবার যে দেখুন সরকারের মানসিকতা, সে যে 8,505 জনকে দিয়েছে, এখন প্রথম দিনই আমাদের শুভেন্দু অধিকারী বলেছিলেন যে এগুলো ফলস আছে, এগুলো বেশিরভাগই ভুয়ো, এবং এখন দেখা যাচ্ছে যে সেই ধরনের অভিযোগের সত্যতা ধীরে ধীরে প্রমাণ হচ্ছে। আমি বলছি যে আপনি একটা জিনিস ভাবুন, যে সারা ভারতবর্ষে হচ্ছে, সব রাজ্য বিজেপি শাসিত নয়, সেখানে হতে পারছে সুস্থ এবং সুন্দরভাবে, কিন্তু এখানে হচ্ছে না। এখানে এই যে বলছে মাইক্রো অবজারভার নিয়ে আমরা জিতে গেছি, মাইক্রো অবজারভারদের কোনো দিনই নাম বাদ দেবার অধিকার ছিল না। সেই অধিকারটা না থাকাটাকে আরেকবার, দ্বিতীয়বার সুপ্রিম কোর্ট সেটা মানুষের সামনে এনে দিয়েছেন। আসলে বিষয়টা কি দেখুন, বিষয়টা হচ্ছে পুরো ব্যাপারটা প্লেইং টু দ্য গ্যালারি যদি কেউ করে থাকেন, তার নাম মমতা ব্যানার্জি। তিনি, আপনি প্রথম থেকে ভাবুন, প্রথম খেলাটা খেললেন যে আমার প্রাণ থাকতে এসআইআর হবে না, তারপর 3 দিনের মধ্যে প্রাণ নিয়ে এসআইআর এর ফর্ম টেরাপ করে দিয়ে ফেসবুকে ছবি দিয়ে দিলেন, তারপর উনি বললেন আমি লাস্টে সই করব, এরকম ভাবে একের পর এক তালবাহানা করতে করতে তখনও কোর্টে যাননি। কোর্টে গেলেন কখন? কোর্টে গেলেন একদম শেষ দিকে, যখন 90-85 কাজ হয়ে গিয়েছে, তখন কোর্টে গিয়ে নিজেই দাঁড়িয়ে পড়লেন। এই যে উনি চুরি করেছেন বলে যে মামলাটা হয়েছে, সেই চুরির মামলায় কিন্তু উনি অ্যাপিয়ার করছেন না, সেখানে আবার কোটি কোটি টাকার উকিল। এবারে এইটা কি হচ্ছে, প্রান্তিক মানুষকে উনি বোঝাতে চেষ্টা করছেন যে আমি তোমাদের জন্য করছি। এটাই আমি আগে বলছিলাম, যদি নির্বাচন কমিশন প্রথম থেকে এটা করতেন, আজকে কি বলা হচ্ছে, নির্বাচন কমিশন ইজ ইকুয়াল টু বিজেপি, আপনারা অনেকে বলছেন, এবার ওরাও এটা বলছে, এই জায়গাটা এস্টাবলিশ হতে পারতো না, এই জায়গাটা। এবার প্রশ্ন হচ্ছে যে কেন করলো না? এটা যদি বিশ্বনাথ দা হতেন, আমি শিওর, বিশ্বাস করুন, আমার এটা কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, যদি মানে ইলেকশন কমিশনে উনি থাকতেন, এতদিন সব কটা ডিএম ভিএম সব জেলে থাকতো, বিএলও ডিএম এক সেলে বন্দি থাকতো। কারণ একটা অঙ্গরাজ্যে, এত বড় 140 কোটির দেশে, এসআইআর এর মতন এত বড় জায়গায় দাঁড়িয়ে যে আইনগুলো আছে, সেগুলো সব যদি সঙ্গে সঙ্গে এক্সিকিউট করা হতো, তাহলে এই রাজ্যে অনেক আগে রাষ্ট্রপতি শাসনের কথা ভাবা হতো। কিন্তু আমি বলছি, আমি কাজ করতে পারছি না, আমি তার জন্য ব্যবস্থা না নিলে লোকে তোমার থিওরিটাই বলে দেবে যে এটাও সাজানো চিত্রনাট্য, যে জ্ঞানেশ কুমারকে সহযোগিতা করছে না রাজ্য সরকার অ্যাকর্ডিং টু ইউ, কিন্তু তিনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না। ধরো যন্ত্রণা, তুমি চিত্রনাট্য বললে, সেই যন্ত্রণার প্রতিবাদ করতেই তো শ্রমিক ভট্টাচার্য বললেন যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকতে হবে না, ওনাকে কলকাতা এবং জেলায় জেলায় ঘুরতে হবে। যদি যন্ত্রণাই না থাকতো তাহলে তো তোমরা ওই কথা বলতে না। আমরা রাজনৈতিক কর্মী, আমরা সমাজের বাস্তব চিত্রটা তুলে ধরছি, কিন্তু যাদের একদম ওই লক্ষণ রেখার মতন গন্ডি এঁকে দেওয়া আছে, তাদের গন্ডি পার হবার আগে তাদের 4 বার ভাবতে হয়। যারা আমরা রাজনীতি করি আমাদের ভাবতে হয় না। কিন্তু আমার হাতে আইন থাকলে আমি তা প্রয়োগ করব না। বলছি মানে 3টে দিক দেখনি, দিনের পর দিন যখন আপনি দেখেছেন যে এসআইআর এ রাজ্য সরকার অসহযোগিতা করছে, একটা বৃহত্তম রাজনৈতিক দল হিসাবে আপনি কতটুকু পথে ছিলেন, কতটুকু প্রতিবাদ করেছেন, কতটুকু মিটিং করেছেন, কতটুকু মিছিল করেছেন, কতটুকু বন্ধ করেছেন? যখন আপনি দেখেছেন যে এক নাম ইউজ করে 50টা ফর্ম ফিল আপ করা হয়েছে, যখন আপন দেখেছেন যে জন্মের আগেই মানে জন্মের সার্টিফিকেট আপলোড করা হয়েছে, তা নিয়ে আপনি কয়টা মিটিং করেছেন, কয়টা জন সচেতনতা করেছেন, কয়টা মিছিল করেছেন? আপনি বিরোধী দলের ভূমিকা নিতে পারবেন না, তার দায়টা আপনাকে নিতে হবে না? এবং একই সাথে আপনাকে বলি, আজকে জ্ঞানেশ কুমারকে নিয়ে প্রশ্ন তুলছেন, একই তো সিবিআই ইডির প্রশ্নে
প্রত্যেকটাতে আপনারা বারবার লক্ষ্য করা যাচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলো কেন কাজ করতে পারে না। এটা যেমন কনস্টিটিউশনাল বডি কাজ করতে পারছে না পশ্চিমবাংলায়, এসে গোপ্তাকে পড়ে যাচ্ছে, একই তো আপনার সিবিআই, ইডি, একই তো ভূমিকা। তাহলে কি এটা আমরা চিত্রনাট্য, কি বৃহত্তম চিত্রনাট্য ভাববো? শান্ত হয়ে বলুন। আমি আপনাকে বলছি চিত্রনাট্য না, যেভাবে আপনি আঙুল তুলছেন রাজনৈতিক দলগুলো সন্ধ্যেবেলা স্টুডিওতে এসে যায় স্নো পাউডার মেখে, সেরকম আপনাদের দিকেও সাধারণ মানুষ আঙুল তুলবে। যারা এত প্রতিবাদী চরিত্র তাদের কখনো কোনো মিছিলে দেখা যায়নি। তুমি শুনতে হবে, তোমাকে তুমি পাওয়ারে যেতে চাইছো, তুমি ক্ষমতা দখল করতে চাইছো। আমরা তো ক্ষমতা দখল তো নয়, আমরা কেবলমাত্র বিশ্লেষণ করতে চাইছি। আরে দাদা, শুধু বিশ্লেষণ করে বাঁচবেন না, আপনিও বাঁচতে চান কিনা আপনার প্রজন্মের কথা ভেবে। বিশ্লেষণ করে কি হবে? বিশ্লেষণ করে কি হবে? শুনুন, বিশ্লেষণ করে যদি বোঝেন যেটা খারাপ, সেই খারাপটাকে শেষ করতে আপনি কোন রাস্তায় নেমেছেন? এবার বলি আমার কথা কিন্তু ওনার কি রাস্তায় নামাটা কাজ? কিন্তু আমি বলছি আমি দুপক্ষই আছি, আমি তোমার কাছে যাচ্ছি সজল, কিন্তু আমি বলছি যে একদল অবশ্যই স্টুডিওতে আসবেন, একজন বিশ্লেষণও করবেন। বিশ্লেষণ যিনি করবেন তিনি শুধু বিশ্লেষণই করে যাবেন, আর তোমরাও আসবে, অসুবিধা নেই। ধরুন আমরা আমি দেখলাম আমার দুদিকই খালি হয়ে গেল। বলছি আমি ধরে নিচ্ছি বিরোধী দল ব্যর্থ হয়েছে, বিরোধী দল ব্যর্থ অবশ্যই। না দাদা, বিরোধী দল ব্যর্থ হয়েছে মানে সরকারি দলের যে অন্যায়, সরকারি দলের যে চুরি জোচ্চুরি, সেটা কখনো ছোট হয়ে যায় না। গণতন্ত্রের বিরোধী দল আমাকেও দিন। গণতান্ত্রিক মানে কি? আজকে থেকে 10 বছর আগে রাস্তায় নেমে বাংলা বন্ধ করে বাস জ্বালিয়ে মানুষের সমর্থন পাওয়া যেত। আজকের এটা অস্বীকার জায়গা নেই, এসএফআইও করেছে, আমরাও করেছি একটা সময়। কিন্তু আজকের যে যুগে দাঁড়িয়ে আছি, আমি কিন্তু আমার ইচ্ছে আগে আসিনি, আমাকে পার্টি পাঠিয়েছে, বিকজ ইট ইজ রাজনীতি। আজকের দিনে আজ থেকে হয়তো 20 বছর আগে, 15 বছর আগে আমার বাবাও আসতেন, তখন কিন্তু তাকে পার্টি পাঠাতো না, আপনারা রাখতেন। এই যে তফাৎটা হয়েছে, আজকে যে সকাল থেকে সন্ধ্যা অবধি বিশ্বনাথ দা কখন ঘুম থেকে উঠলেন, সব আমরা দেখতে পাই। এটাই আজকের পরিস্থিতি পরিবর্তিত। আমি বলছি এই কেন্দ্রের প্রশ্নে, মানে এসআইআর এর কেন্দ্রের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের ভূমিকা পালন করছে, রাস্তাঘাট দিল্লি পর্যন্ত নিয়ে যাচ্ছে আন্দোলন করছে। তোমার নাটক করতে পারে না। উনি বিনা দাশগুপ্তর জায়গাটা নিচ্ছেন, আরে উনি বিনা দাশগুপ্তর জায়গাটা নিচ্ছেন বলে আমার ভালো বন্দ্যোপাধ্যায় জায়গা নিতে হবে। আমরা বিশ্বাসই করো না তোমরা হয় বিশ্বাস করো না, নালে সেটিং করে রেখে দিয়েছো। আমি বুঝতে পারি না, আমি কনফিউজ। অব্যবস্থা পশ্চিমবঙ্গে অসহযোগিতা করছে, রাজ্য সরকার অসহযোগিতা করছে, তোমরা রাস্তায় কোথায়? তোমরা কেন গণ আন্দোলন করে দিতে পারছো না? একটা কোন শিশুতে তোমরা গণ আন্দোলন করে দিয়েছো? গত আপনি মানুষকে জানাতে পারলেন কোথায় বিশ্লেষণ করে? মানুষকে ফাঁকি দিয়ে বিরোধী দলের উনি জাগালেন না, আমি বলছি জেগে ওঠা মানুষটা কোথায় ভোট দেবেন? তার জন্য তো শাসক বিরোধী রাজনৈতিক দল লাগবে। আবার জেগে উঠে নয়তো আবার ঘুমিয়ে পড়বেন জলকে। না না, নিশ্চয়ই। আমার বক্তব্য হচ্ছে বিরোধীদের ব্যর্থতা থাকলে সরকারের চুরিটা কখনো মিথ্যা হয়ে যায় না। আমার বক্তব্য হচ্ছে উনি গণ আন্দোলনের কথা বলছেন, গণ আন্দোলন যে সব সময় রাস্তায় নেমে ওই যে মিছিল করে যেতে হবে, প্রেস কনফারেন্স করে করতে হয়। এবার আপনি যেটা সেটিং বলছেন, আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না, যে এখন আমি কনফিউজ। প্রেস কনফারেন্স করে গণ আন্দোলন, তাই তো? আমি তোমার থেকে শিখতে চাই। দাদা শিখবেন, অনেক কিছু শিখবেন। হ্যাঁ, অবশ্যই সেটার কোনো শেষ না। গণ আন্দোলন প্রেস কনফারেন্স করে শেষ নয়, শিখবেন। আচ্ছা, এবার আমি এগোই। আমার যেটা বক্তব্য হচ্ছে সেটিং এর কথাটা তুললেন, এই জায়গা থেকে আমি কনফিউজ যে উনি আসলে তামাকটা কার হাতে খান না। এই যে সেটিং, এই সেটিংটা বলে আসলে তৃণমূলকেই শক্তিশালী করা। অভিজিৎ গাঙ্গুলি কি বলেছে? আমি দূরের কথা, তোমার এমপি অভিজিৎ গাঙ্গুলি সেটিং এর কথা বলেছে, বলেছে কেন্দ্রীয় এজেন্সিগুলো নিশ্চয়ই পশ্চিমবঙ্গের পরিবর্তন তোমরা চাও না। সেটা তোমার এমপি বলেছেন যে আমার সাংসদেরও মাঝে মাঝে সংশয় হয়, অভিজিৎ গাঙ্গুলিরও সংশয় হয় যে দিল্লি আদৌ এখানে সরকার বদল, ক্ষমতা বদল চায় কিনা, এই বাক্যটা বলেছেন। সেটিং বলেনি, আমি এগ্রি। আমি তো এটাও তো দাদা এখানে দাঁড়িয়ে বললাম কি তফাৎ হলো? না সেটিং শব্দটা অন্য, শব্দটা বলেননি তো। আমি এখনো দাঁড়িয়ে বললাম যে ইসিআই যে কাজটা করেছেন, এটা যদি আরো
15 দিন আগে, 1 মাস আগে করতেন, তাহলে সেটা আমাদের জন্য এবং মানে এসআইআর দুটোর জন্যই, সাধারণ মানুষের জন্য ভালো। খুব ইন্টারেস্টিং। আমি ভাবছি এতক্ষণ আপনি বসে আছেন, বিশ্বনাথ দার কথা শুনে মনে এটা এটা ভালো লাগলো না ভালো লাগেনি? না, ইডি, সিবিআই, নির্বাচন কমিশন, এনআইএ, এরা হলো সবই বিজেপির শাখা সংগঠন হিসাবে কাজ করছে। আপনি এর সঙ্গে একমত নন? তোমার বিরুদ্ধে লড়তো। আরে শাখা সংগঠনের যদি ওদের হয়ে বেশ 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 আমি দ্রুত একবার, যেহেতু জ্ঞানেশ কুমারের কথা হচ্ছে, জ্ঞানেশ কুমারের ভূমিকা দিয়ে প্রথম মুহূর্ত থেকে সমালোচনা হচ্ছে, পাল্টা যুক্তি আসছে, সেই যুক্তি খণ্ডন হচ্ছে। আমি দ্রুত একবার গতকালকে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সেই যে দিল্লিতে বৈঠক, যেখানে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং একটা প্রতিনিধি দল গেছিলেন দিল্লিতে জ্ঞানেশ কুমারের, ভেতরে কি হয়েছে, মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছেন গতকাল দেখাবো। প্রোটোকল অনুযায়ী কিন্তু তিনি আমাদের অনেক নিচে, কিন্তু তারা গ্যাট হয়ে বসে রইলেন। কেউ একটা উঠে দাঁড়ানো সৌজন্য মনে করলো না। আমরা কিন্তু ফুল মিষ্টি নিয়ে গেছিলাম এবং আমরা 20 মিনিট বসেছিলাম বাইরে ড্রয়িং রুমে, 4টে টাইম দেওয়ার পরেও। এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখন মনে পড়লো। এবং সবাইকে সই করিয়েছে, সবাইকে সই করেছে, শুধু আমি সই করিনি, অভিযোগও সই করেছে। আমি করবো না। আপনি যখন এসআইআর নিয়ে আপনার বক্তব্যগুলো বলছিলেন, ওনার কি রিঅ্যাকশন ছিল? দেখো তো প্রবলেম, মানে নোট করেছেন, মানে অ্যাকনলেজ করেছেন? ওনার সাথে আরো 7-8 জন ছিলেন। আচ্ছা। কিন্তু প্রবলেম হচ্ছে ওনা বাইরের কোনো মিডিয়াকে অ্যালাউ করেনি, শুধু নিজেদের যে মিডিয়াটা ডেকোরেট করতে পারে তাকে অ্যালাউ করেছে। আমি বলেছিলাম যে ওয়াই ডোন্ট ইউ অ্যালাউ ওয়ান মিডিয়া ফ্রম আউটসাইড, কারণ আমি জানি এরপরেই ওরা উল্টোপাল্টা বলবে। যাই হোক, কাউকে অ্যালাউ করেনি। কিন্তু আমি যে কথাগুলো বলছিলাম তার উত্তর ওনার কাছে ছিল না, তাই উনি একটু অ্যারোগেন্টলি অ্যাটিচিউডটা দেখিয়েছিলেন। বলে অভিষেক যেটা বললো সেটা পয়েন্ট আউট করে আমি 2-3টে পয়েন্ট বললাম, যে তুমি লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি যেটা দেখাচ্ছ এটা এসআইআরে কোনোদিনও ছিল না, তোমার স্ট্যাচুটারি প্রভিশনেও নেই। 2 হচ্ছে তুমি মেয়েদের বিয়ে হচ্ছে তুমি তার নাম কেটে দিচ্ছ, টাইটেল চেঞ্জ করছো বলে। এটা তাদের অধিকার, যারা বিভিন্ন কাজের প্রয়োজনে তারপরে বিভিন্ন জায়গায় চাকরি করে তাদের বাসা চেঞ্জ করতে হয়, এবং মেয়েরা শ্বশুরবাড়ি যায় যখন তার বাসা চেঞ্জ হয়, সেগুলো তোমরা সব অ্যাড্রেস চেঞ্জ করে সব ডিসক্রিপেন্সির মধ্যে ফেলে দিয়েছো। মুসলিম দেখলে তো কথাই নয়, আদিবাসীও অনেক কেটে দিয়েছে। তো আমি ওনাকে বললাম কেন কাটছেন এগুলো? তো আপনি 24 বছর নিলেন আর 3 মাস ইলেকশনের জন্য অপেক্ষা করতে পারলেন না। যার সঙ্গে বৈঠক নিয়ে এত কথা, তিনি আজ ভার্চুয়াল মিটিং করেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার ডিএমরা। তার ভেতরে 6 জন ডিএমকে হুঁশিয়ারি দিয়েছেন আজ জ্ঞানেশ কুমার। ঠিক কী বলেছেন, কোন কোন ইস্যুতে তার তীব্র আপত্তি, দেখাবো। সম্পূর্ণ স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করতে হবে। একজন বিদেশি ভোটারের নামও যেন চূড়ান্ত ভোটার তালিকায় না থাকে। বিদেশি ভোটারের নাম থেকে গেলে তার দায় বর্তাবে সংশ্লিষ্ট জেলা শাসক বা জেলা নির্বাচনী আধিকারিকের উপর। 5 বছর পরেও এ নিয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে। 14 ফেব্রুয়ারি শনিবার এসআইআর এর শুনানি প্রক্রিয়া শেষ হচ্ছে। তার আগে শুক্রবার ভিডিও কনফারেন্সে সব জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকদের কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করবে নির্বাচন কমিশন। তার আগে এদিন মুখ্য নির্বাচন কমিশনারের ভিডিও কনফারেন্সে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব রোল অবজারভার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসকরা। কমিশন সূত্রে খবর, সেখানে গাফিলতির অভিযোগ ওঠায় মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষোভের মুখে পড়েন কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলা নির্বাচন আধিকারিক। মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করছেন ভিডিও ক্যামেরা নিয়ে, এবং সেখানে তো চমক ধমক দিতেন না, আইসিকে, ওসিকে, ডিএমকে, এসপিকে। এটা হচ্ছে এই চমক ধমকের রাজনীতি, সেটা শুধু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী করবেন, কিন্তু নির্বাচন কমিশন আবার তার গুরু আছে, তার কাছে নিশ্চয়ই ধমক চমক খাচ্ছেন। ভাঙড়ে বিডিও অফিসে ডেকে নিয়ে গিয়ে কেন্দ্র সরকারি কর্মচারী অর্থাৎ মাইক্রো অবজারভারদের হুমকি দেবার অভিযোগ উঠেছে তৃণমূলের ব্লক সভাপতি শাহজাহান মোল্লার বিরুদ্ধে। রোল অবজারভারদের কাছে চিঠি দিয়ে সেই অভিযোগ জানান মাইক্রো অবজারভাররা। এই প্রেক্ষাপটে সূত্রের খবর, এদিন মুখ্য নির্বাচন কমিশনারের প্রশ্নের মুখে পড়তে হয় দক্ষিণ 24 পরগনার জেলা শাসককে। জ্ঞানেশ কুমার প্রশ্ন তোলেন, কোন ক্ষমতা বলে মাইক্রো অবজারভারদের ইআরওরা তলব করেছেন? কোথাও জন্মের আগেই জন্মের শংসাপত্র, কোথাও 2 সন্তানের বয়সের ফারাক 1 মাস, কেউ আবার সম্পর্কের প্রমাণ দিতে জমা দিয়েছেন ব্লাড রিলেশন সার্টিফিকেট। সূত্রের খবর, এসআইআর এর স্ক্রুটিনি চলাকালীন এরকম একাধিক অসঙ্গতি সামনে এসেছে। এই আবহে এদিন এরকম নানা তথ্য, যেমন সংবাদপত্রের প্রতিবেদনের অংশ, আপলোড হওয়া ফাঁকা পৃষ্ঠা, অস্পষ্ট ছবি সহ একাধিক তথ্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সব জেলা নির্বাচনী আধিকারিক ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের দেখানো হয়।
কমিশন সূত্রে খবর, মুখ্য নির্বাচন কমিশনার প্রশ্ন তোলেন, এগুলি কিভাবে আপলোড করা হলো, কে আপলোড করলো, ডিএমরা কেন সেগুলি যাচাই করলেন না, এখনো নথিপত্র আপলোড করা হচ্ছে কেন? সব জেলা নির্বাচনী আধিকারিককে মুখ্য নির্বাচন কমিশনার নির্দেশ দিয়েছেন 16 ফেব্রুয়ারি বিকেল 5টার মধ্যে সব জেলা নির্বাচনী আধিকারিককে আপলোড হওয়া নথি যাচাই করতে হবে। এটা বিষয়বস্তু হবে, এসআইআর নিয়ে। এসআইআর কি প্রোগ্রেস হয়েছে নিয়ে হয়েছে, আমাদের এখন ডেট আসছে 21 তারিখের মধ্যে সব ইআরও কে কাজ শেষ করতে হবে, 28 তারিখ মধ্যে স্ক্রুটিনি করতে হবে। এসআইআর এর ক্ষেত্রে প্রতিটি নথি এবং সিদ্ধান্ত বহু বছর সিস্টেমে সংরক্ষিত থাকবে। এই অবস্থায় এদিন এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আইএএস অফিসারদের কার্যত হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, 1, 2 বা 5 বছর পরেও যদি ভোটার তালিকায় কোনো বিদেশি চিহ্নিত হয়, সেক্ষেত্রে শাস্তির মুখে পড়বেন সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ জেলা শাসক, ইআরও, এই ইআরওরা। তাদের বিরুদ্ধে মামলা হবে। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, যেসব আইএএস আধিকারিকদের দীর্ঘ কর্মজীবন বাকি রয়েছে তাদের জন্য এটা অত্যন্ত ঝুঁকির। এইভাবে দায় ঠেলাঠেলি করে পশ্চিমবঙ্গের মানুষকে আবার একটা অপরিষ্কার নির্বাচকদের তালিকা ধরিয়ে দেওয়া হবে, যে যেরকম পারবে মৃত ভোটাররা এসে ভোট দিয়ে যাবে ভৌতিকভাবে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যারা মুসলিম তারা এখানে ঢুকে পড়ে যা তা করবে, এসব করতে দেওয়া যাবে না। আসলে নির্বাচন কমিশন যত ব্যাকফুটে যাচ্ছেন, মানে নির্বাচন কমিশন যা যা বলছেন সেগুলো যখন সেই থুতু গেলার মতো সেগুলো গিলতে হচ্ছে, তখন নির্বাচন কমিশন ওই নখদাঁত বার করছেন, ইন্টিমেটেট করার চেষ্টা করছেন। এগুলো তো ভয় দেখানো, বেসিক্যালি মানে জেলা শাসকদের ভয় দেখানোর একটা প্রচেষ্টা চলছে। সূত্রের খবর, এদিন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে জ্ঞানেশ কুমার নির্দেশ দেন, তার নজরে আসা যেসব ক্ষেত্রে ডিওরা অযোগ্য, অপাঠ্য ও অস্পষ্ট নথি যাচাই করেছেন তাদের সম্পর্কে রিপোর্ট পাঠাতে হবে নির্বাচন কমিশনে। রুমা পাল, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, একদিকে সিইওর বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ, আর ঠিক এইখানে আমি উল্টো দিক থেকে আপনাদের কাছে আসব যে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে তলব করেছে। আবার অন্যদিকে সেদিনই মুখ্য সচিব আর অর্থ সচিবের বিরুদ্ধে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের রায় এখনও কার্যকর না করার জন্য ওই আদালত অবমাননার নোটিশ সম্পূর্ণ ভিন্ন এই ইস্যুতে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা নোটিশ পাঠালো। কৌস্তবের কাছে যাওয়ার আগে আমি দ্রুত আপনাদের একবার দেখাই, আবার বলছি, গতকাল এবিপি আনন্দকে দিয়ে একান্ত সাক্ষাৎকারে ডিএ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন আমার প্রশ্নের উত্তরে দেখুন। ডিএ কি করবেন সুপ্রিম কোর্টের? না, এটা আমাদের সুপ্রিম কোর্টের অনেকগুলো মানে রাস্তা খোলা আছে, সুতরাং ওটা ওরা ঠিক করবে। আমি এটা নিয়ে, ওরা যে কমিটিটা করেছে, আমাদের যে কমিটিটা আছে, দে উইল ডিসাইড। আমি এর মধ্যে ইন্টারফেয়ার করছি না। এটা আইনত যেটা সম্ভব হবে সেটা দেখে নেব। দেখুন, আদালত অবমাননার নোটিশ আজকে আবার বলছি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারা পাঠালো। তাহলে কি আইনি লড়াই আরও আরেকটা নতুন অধ্যায় শুরু হলো? মানে সব মিলিয়ে ডিএ 20 বাও জলে চলে গেল? কৌস্তব কি বলে? ডিএ সুমনদা দেবে না, পরিষ্কার কথা, পরিষ্কার অঙ্ক। সরকারি প্রধান যে তার কলিগদের বলে ঘেউ ঘেউ করবেন না, তার অ্যাটিটিউড বোঝা যায়। এই সরকারি কর্মচারীদের বলছি, এই পুলিশকে বলছি, আপনারা ব্যালট গিলে নিয়েছিলেন, এই পুলিশ লাথি মেরেছিল শিক্ষকদের, যাক বুঝুন, মহার্ঘ ভাতা দেওয়া যাবে না, দেবেন না, কিছুতেই দেবেন না। এটা তো দূরাত্মার ছলার অভাব হয় না। এসআইআর সংঘাত ভালো আলোচনা হচ্ছে কি, রাজ্য সরকার অসহযোগিতা করছে আর ইসিআই এর অপদার্থতা। ইসিআই তো পেপার ডাইগার, কাগুজে বাঘ। বিএলওদের কি অবস্থা হয়েছে, প্রতিদিন সন্ধ্যাবেলা একটা করে হোয়াটসঅ্যাপে একটা করে সার্কুলার আসে। আমরা কি দেখলাম এই আবহে? পূর্ব বর্ধমান জেলায় একাধিক এলাকায় আইপ্যাক একটা ফর্ম ছাপিয়ে দিয়েছে, পাড়ার লোককে দিয়ে ফর্মে লেখাচ্ছে যে আমি এনাকে 50 বছর ধরে চিনি। কি হোয়াট ফেক! এছাড়া দেখুন 7 নম্বর ফর্ম কি সুন্দর, এই যে বললো না 50-50, যে আইনত তোমার অভিযোগ যদি সত্যি হয় সেই ফর্ম কিন্তু কোথাও জমা দিয়ে কেউ নাগরিকত্ব পেতে পারে, মানে আমি বলছি যে ভোটাধিকার পেতে পারে না। আমি বলছি তো পারে না তো, কিন্তু একটা উচ্চাটন তৈরি করে দাও। দেখো তুমি এই যে 7 নম্বর ফর্ম নিয়ে কলকাতা শহর, আমি শুধু বলছি 4-5টা অ্যাসেম্বলি, গোটা রাজ্যে বিজেপির নাম করে বিজেপি কিছু জায়গায় একটা বুথে 40টা, 50টা, 60টা, কোথাও 100টা সংখ্যালঘুদের নাম মিথ্যে অভিযোগ করে দিল। তৃণমূল দেখলো বা 50-50, দেখুন 50-50 বলছিল না, 50-50 যে বাকিটা আমি কমপ্লিট করে দিই। তৃণমূল গিয়ে আবার তাদের নামে মিথ্যে অভিযোগ করে আরো মুসলমানদের নাম লিখে দিল এবং চিৎকার করতে থাকলো পাড়ায় মুসলমানদের বিজেপি বাদ দিয়ে দিচ্ছে। যতদিন বিজেপি বিরোধী অবস্থায় থাকবে ততদিন তৃণমূল সুরক্ষিত, এবং এটাই হচ্ছে সেটিং। আমি বলছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে কি ওরকম হয়রানি হয়েছে। ওই শুভেন্দু অধিকারীর বাইট তুমি চালাও না, 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। আরে নাম বাদ গেছে বিশ্বাসের, নাম বাদ গেছে সবচেয়ে বেশি দাসের, নাম সবচেয়ে বেশি হয়রানি হয়েছে উদ্বাস্তু মানুষজন।
কলকাতার একটা অ্যাসেম্বলিতে একটা বুথে 800 ভোটার 700 650 সংখ্যালঘুকে তুমি ডাকছো লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, এর কোনো মানে আছে নাকি? আরে কোট আনকোট 1 কোটি রোহিঙ্গা তো ভারতবর্ষেই নেই, জানি তো, তা বলছে তো বিরোধী দলনেতা বলছে তো। আমি কি বলছি, আমি বলছি যে আসলে তুমি কি করছো, আসলে বাংলার মানুষের জীবন জীবিকার সংঘাতটা আলোচনায় আসছে না, এসআইআর সংঘাত আসছে। 2021 সালের নির্বাচন, পুরো গোটা বিধানসভা নির্বাচন হলো সিএ এনআরসি এজেন্ডায়। আচ্ছা, স্কুল নেই, কলেজ নেই, শিক্ষক নেই, ছাত্র নেই, প্যারা টিচারদের মাত্র 1000 টাকা মাইনে বাড়লো, রাজ্যের মুখ্যমন্ত্রী আর এমএলএদের মাইনে বেড়ে যাচ্ছে 2 লাখ টাকার কাছাকাছি, সাধারণ মানুষের জীবন জীবিকা তা হচ্ছে সামনে আসছে না, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না। আপনি সুমনদা, কাল সকালে তুমি বাজারে যাও, 1 কিলো শসার দাম 100 টাকা, তুমি 100 টাকা দিয়ে কিনছো, যার কাছ থেকে তার 5 টাকা লাভ হচ্ছে না, আর যে শসা ফলাচ্ছে সে 10 টাকায় শসা বিক্রি করছে। মাঝখান থেকে কালোবাজারি ফোরেরা টাকা নিয়ে চলে যাচ্ছেন, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি টাস্ক ফোর্স করে দিচ্ছি ডিএর কমিটির মতো। এসব নিয়ে কোনো কথা নেই। বিজেপি লক্ষ্মীর ভান্ডারের জিনিসটা বললে না, ইতিমধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। লক্ষ্মীর ভান্ডার তো ঢুকবেই তো, এটা তো লক্ষ্মীর ভান্ডার ঢুকিয়ে দিয়ে আসলে তো হ্যান্ডিক্যাপ করে দেওয়া হচ্ছে সুমনদা, ক্রাচে ভোট দিয়ে দেওয়া হচ্ছে। প্লট আমাদের ভিত্তি, ফ্ল্যাট আমাদের ভবিষ্যৎ। সিন্ডিকেট বাহিনীতে নাম লেখাতে হবে, বৈশ্বনাথদের পাশে ভন 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 করে ঘুরতে হবে, ভন ভন করে ঘুরতে হবে, কাউন্সিলরদের পাশে ইঞ্চিতে ইঞ্চিতে টাকা একটু ছটকে ছিটিয়ে দেবো, সন্ধ্যাবেলার পর একটু ফুর্তির ব্যবস্থা করে দেবো। এই হোয়াট ইজ দিস ইজ দ্য রিয়েলিটি। তৃণমূল কংগ্রেসের কলকাতার পার্টি অফিসগুলোর বাইরে দেখো, লাইন দিয়ে বেনিফিশিয়ারি বসে আছে। তার বেনিফিশিয়ারি বসে আছে কারণ অল্প বয়সী ছেলেমেয়েদের কাজ নেই, কর্মসংস্থানের সুযোগ নেই, চাকরি নেই। তৃণমূল নেতারা চায় তাদের দয়া দাক্ষিণ্যে, তাদের ছুড়ে দেওয়া দাক্ষিণ্যে বাংলার বেকার সমাজ হচ্ছে তাই নিয়ে থাকুক। আমি আরেকটা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ। এখানে বলো না যে 50-50 আলোচনা। এখানে বিশ্বনাথ দাকে বলে দেওয়া হলো যে আপনি এক পক্ষের হয়ে কথা বলছেন। আচ্ছা, 50-50 আলোচনা তো তৃণমূল কংগ্রেস আর বিজেপি মিলে করছে। আপনি বলুন 50-50 আলোচনা কি? আমার পাড়ায় একটা ছেলে আছে, খুব আনন্দে নাচছে। আমি জিজ্ঞেস করলাম ভাই কি না খুশি কেন তুমি? আমার পাড়ায় একটা ছেলে আছে পুচুদানা, তো আমাকে বলছে যে আমার বিয়ে 50% ঠিক। আমি মানে বলছে পাত্রীপক্ষ পাইনি, আমি পাত্র আমি রাজি আছি 50%। এখানে 50-50 অবস্থা দেখুন। সারদা আর নারদা 50-50, ব্যাপম আর এসএসসি 50-50, তেহেলকা আর নারদা 50-50, এসএসসি ব্যাপম 50-50, হাতরাস উন্নাও 50-50, কামদুনি অন্য ঘটনা দেশের ঘটনা 50-50। যা তৃণমূল কংগ্রেস করছে এখানে পশ্চিমবাংলায়, যা তৃণমূল কংগ্রেস করছে সব দিল্লি থেকে দলবদল দেখো 50-50। ওখানে অমিত শাহ করছে, এখানে অমিত শাহর প্রতিনিধি মুকুল রায় এসে করছিল। রোজ তুমি টিভি চ্যানেল, তোমার টিভি চ্যানেল চালাও, রোজই দেখছি কোথায় বিজেপি থেকে তৃণমূলে চলে যাচ্ছে, তৃণমূল থেকে বিজেপি চলে আসছে। আসলে এসআইআর সংঘাতে মানুষের যে সমস্যা, মানুষের যে রুটি রুজি জীবিকার সমস্যা, কৃষকের সমস্যা, ক্ষেত মজুরের সমস্যা, পরিযায়ীর সমস্যা, কাজের সমস্যা, এইগুলো সামনে আসছে না। প্রতিদিন মানুষকে বিভাজনের রাজনীতির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, বিভাজিত করা হচ্ছে হিন্দু মুসলমানে। আসলে সমস্যা হিন্দু মুসলমানের না, সমস্যা হচ্ছে দেশের সরকারের নীতির কারণে, রাজ্যের সরকারের নীতির কারণে। কিন্তু সেই বিভাজনের কথা বলা হুমায়ুন কবিরের সঙ্গে যখন মোহাম্মদ সেলিমের বৈঠক হয়, সেটা কি 50-50 হয়? না, অবশ্যই না। হুমায়ুন কবির করতো কংগ্রেস, তারপর তৃণমূল কংগ্রেস, তারপর বিজেপি, আবার তৃণমূল কংগ্রেস। জবাব দেবে মোহাম্মদ সেলিম, এটা ওইটা করেছে বলে জবাব দেবে মোহাম্মদ সেলিম। আমি ছোট্ট একটা কথা বলবো, আমি এই জন্যই তো অবাক হলাম। ছোট্ট একটা কথা, দুজনের কাছে বাংলার মানুষের অবস্থা কি? এবার শিয়ালদা স্টেশনে তুমি সকালবেলা ভিড় বাসে উঠতে যাবে অফিস টাইমে, কন্ডাক্টর বলবে দাদা পেছনের দিকে এগিয়ে যান। প্রতিদিন রুটি রুজি কর্মসংস্থান কাজে বাংলা পেছনের দিকে বাসে এগিয়ে যাচ্ছে, আর সেটা নিয়ে আলোচনা করা যাবে না। এসআইআর সংঘাত চলছে, বিভাজনের রাজনীতি চলছে। না, আমি একটু বলবো, প্রথমে বলেছে 50-50, ঠিকই 50-50 হতে পারে। হ্যাঁ, আমরা তৃণমূলরা এগুলো সব আলোচনা হতে পারে, ওরা কিন্তু 0-0 এবার আমি আপনার ওই জন্য ছাড়া পেয়ে যাচ্ছে ভাই একটু ওই জন্য পাত্র ছাড়া পেয়ে যাচ্ছে, ওই জন্য পক্ষের হয়ে কথা বলছেন কেন? দল বদলে কত বললো 50-50। আপনি আমাকে একটা কথা বলুন তো, মোহনবাগান ইস্ট বেঙ্গলের মধ্যে দল পাল্টাপাল্টি হতে পারে, তালতলা একতায় কি মোহনবাগানের প্লেয়ার যাবে? আপনি আমায় বুঝিয়ে বলুন। যাবে যখন তালতলা মোহনবাগান ছিল তখনও যায়নি, যখন তালতলা মোহনবাগান ছিল তখনও যায়নি। তুমি একটা উদাহরণ দেখো, তুমি একটা উদাহরণ দাও, তুমি তৃণমূল থেকে বিজেপিতে কেন যাবে? লোকে কেন এসেছো বিজেপিতে? কিন্তু আমি বলছি বৈশ্বনাথ দা এক্ষুনি বলবেন যে বাম এবং রামের মধ্যে 50-50 ভোট ভাগ হয়ে যায়। না, আমি একটা ছোট্ট আমি একটা এই আমি ভালো অফার পেয়েছে তাই, ভালো অফার পেয়েছে তাই আমি
তো একটা অফার করি। আমি একটা কথা বলছি, এটা প্রবলেমটা হলো, এটা হলো না কেস 2 হবে, কে 3 হবে, কে 4 হবে, তার লড়াই একটা আমরাই থাকবো। বিজেপি সৌজন্যে কার কেসে বিজেপি। আর একটা কথা বলছি, থ্যাংক ইউ বিজেপি, বলো এখনই থেকে বলো। এত বড় সর্বহারাদের পার্টি যে 5 তারা হোটেলে হুমায়ুন কবিরের সাথে মিটিং করে, এইটা হলো আচ্ছা হুমায়ুন কবির তোমার এমএলএ ছিল, তোমার নেতা ছিল, তোমার মন্ত্রী ছিল, এবার বিজেপি আছে না, হবে না, হবে না। তুমি কথা বলতে অসুবিধা তুমি দেখুন, এই রাজ্য বনাম কমিশনের সংঘাতে সমস্যাটা ক্রমশ গভীর হচ্ছে। কেন বলছি? লক্ষ্য করবেন, সংঘাতের প্রত্যেকটা স্তরে ক্রমশ প্রতিটা ইস্যুতে জট পড়ছে, এমনকি সর্বোচ্চ আদালতের রায়ের পরেও সেই জট বিন্দুমাত্র খুলছে না। ধরুন, গ্রুপ বি অফিসারদের ইস্যুতে ৮৫০৫ জনের নাম সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য দিল। অভিযোগ, এদের সবাই গ্রুপ বি নন। নির্বাচন কমিশন স্ক্যান করছে এখনও। স্ক্যান শেষ হলে, অর্থাৎ প্রত্যেকের বায়োডেটা যাচাই করার পর তারপর ট্রেনিং শুরু হবে, তারপরে তারা কাজ শুরু করবেন। ভাবুন, এ তো প্রক্রিয়া শেষ হতে হতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাবে 28 তারিখ। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এমন জটিলতা যে সাতমণি তেলও পুড়ছে, আবার নাচও শুরু হচ্ছে না, প্রায় সেই রকম অবস্থা আর কি। আমার পরের বক্তা রাজাগোপাল দা মানবেন? সুমন, আমি তোমার এই প্রশ্ন যাবার আগে হ্যাঁ, যে বিতর্ক এখানে একটু হচ্ছিল, দুই একটা পয়েন্ট একটু বলে রাখি। যে নির্বাচন কমিশনার হিসেবে ভারতবর্ষে আমরা, তুমি অশোক সেনের নাম বললে, আমরা সবাই কিন্তু খেয়াল করি টিএন সেশনের কথা, সুকুমার সেনের কথা বললাম। হ্যাঁ, সুকুমার সেন তো আমরা না, আমি প্রথম, আমি তাকে অস্বীকার করছি না, তার দাপট আমরা জানি, কিন্তু যে দাপট টিএন সেশন দেখিয়েছিলেন, তাকে সে পোস্টে বসিয়েছিলেন, তখন প্রধানমন্ত্রী ছিলেন, আমার খেয়াল আছে 90 সালে চন্দ্রশেখর, ল মিনিস্টার ছিলেন সুব্রমণিয়াম স্বামী, একদম হ্যাঁ। এবং এই টিএন সেশন বলতেন, আই ইট পলিটিশিয়ানস ফর দ্য ব্রেকফাস্ট। এই সাহস তার ছিল, এই সাহস ছিল বলেই এপিক কার্ড, যারা আমরা প্রত্যেকেই পকেটে ক্যারি করি আজকে, দেশে বিদেশে যাওয়ার জন্য অনেকে নিয়েও যাই, তার দৌলতেই ঘটেছে। অর্থাৎ ইলেকশন কমিশনের যে সাহস দরকার, সংবিধান তো দিয়েছে, ওশন অফ পাওয়ার, তুমি তো উল্লেখই করলে, সেটাই ওই টিএন সেশনই প্রথমে বুঝেছিল। তারপরে যে ক্ষমতা দেখিয়েছে, এখন যারা আসছেন তারা সবাই ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেসের, কিন্তু সে ধরনের ভাবনা, চিন্তা, দৃঢ়তা তাদের মধ্যে দেখি না। এবং তার ফলেই যখন যে পায়, ইলেকশনের কমিশনের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে দেয়। পশ্চিমবঙ্গ থেকে মনে হচ্ছে এই লড়াইটা বুঝি তৃণমূল ভার্সেস বিজেপি নয়, তৃণমূল ভার্সেস নির্বাচন কমিশন। অদ্ভুতভাবে তারা পুরো লড়াইটা নিয়ে গেছে আজও পর্যন্ত। যখন কোথায় আর পথে ঘাটে নেবে তারা অন্য রাজনৈতিক দলের কথা বলবে, তারা কি বিকল্প দিতে পারে? বামেরা বলতো উন্নত বামফ্রন্টের বিকল্প, উন্নত তৃণমূলের বিকল্প, যুব তৃণমূলের বিকল্প, সে কথা তারা বলছে না। তারা বলছে সব নষ্টের জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন, এবং তারা নাকি এসআইআর করছে, তারা নাকি সব কিছু বাদ দিয়ে দিচ্ছে। অসুস্থ রোগী, যার অক্সিজেন দরকার, তাকেও বলছে হসপিটাল যেতে হবে না, যে মরতে চায় তাকেও মরতে দিচ্ছে না, বলেছে এসআইআরে চলে এসো। এসব কথাগুলো আমরা সব শুনেছি, কিন্তু যারা ভারতবর্ষে সংবিধান পড়েছেন তারা জানেন ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, সেটা একটা সেন্ট্রাল বডি মাত্র, এবং সেটা আমাদের এই ফেডারেল স্ট্রাকচারে কাজ করে, রাজ্যগুলোর উপরে নির্ভর করে। 100% ইসিআই 100% ওয়েস্ট বেঙ্গলের স্টাফ ওয়েস্ট বেঙ্গলের, বিহারের 100% স্টাফ বিহারের, সব দেশেই এটাই এইভাবেই সে কাঠামো রয়েছে। তার কোনো সেন্ট্রাল কাঠামো নেই। কমিশন তারা নিয়োগ করে, এতকাল ছিল না। এতকাল চিফ ইলেকশন কমিশনার কে হবে সেটা কোনো নিয়ম ছিল না। সুপ্রিম কোর্ট যখন বলে তখন ঠিক হয়। সুপ্রিম কোর্ট প্রথমে নিজেদের লোককে রাখে, চিফ জাস্টিসকে রাখে, পরে বড় একটা আইন তৈরি হয়, সেখানে আমরা জানি লিডার অফ অপোজিশনকে রাখা আছে এবং 2জন মন্ত্রী সেখানে রয়েছে। তো যাই হোক, সে প্রশ্ন আজকের কথা নয়। প্রশ্নটা হচ্ছে যে লড়াইটা যখন হয়ে গেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তখন মনে হচ্ছে যে রাজ্য বুঝি তার বিরুদ্ধে লড়াই করছে। কেন? যে লোকটা, অসুস্থ লোকটাকে যখন এসআইআরে পাঠানো হচ্ছে, তখন যিনি ইআরও আমরা বলছি, ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, তিনি তো একজন ডিএম গোছের মানুষ বা এসডিও গোছের মানুষ, তিনি কেন আটকাচ্ছেন না? ক্ষমতা তো তার, বিএলও তার তো জানা আছে কোন কে অসুস্থ, না সমস্ত লিস্ট তার কাছে আছে। তাকে ফোন করে ধরা যায়, ফোন নাম্বার দিয়ে দিয়েছে, তাকে ফোন করে বলা যায় যে আমি অসুস্থ, আপনি আমাকে দেখুন। বা তাকে কি ফোন ধরছে না, নাকি ফোনে কথা বলছে না, বা তার কোনো দায়িত্ব নেই, সেই যদি জোর করে ডেকে আনছে। এই যে ব্যাপারগুলো ঘটেছে, আমি মনে করি না যে দিল্লি থেকে বলা হচ্ছে সব অসুস্থ রোগীদের নিয়ে আসো জোর করে। এটা যারা মনে করেন তারা
বোঝাতে চাইছেন যে কেন্দ্রীয় সরকার কোনো কাজ করছে না। এটা যদি তারা মেসেজ হয়ে থাকে সেটা সঠিক মেসেজ দিচ্ছেন। এবং যারা বলছেন রাস্তার রাজনীতি, দেশ যত উন্নত হয়, তুমি বহুবার বিদেশে গেছো, আমারও সুযোগ ঘটেছে নির্বাচনের সময় আমেরিকা বা ইউরোপের অনেক দেশে থাকতে। নির্বাচন যে হচ্ছে আমরা রাস্তা থেকে বুঝতে পারতাম না। এমনকি ভারতবর্ষে অনেক রাজ্যে নির্বাচনের দিন বোঝা যায় না নির্বাচন হচ্ছে কিনা। নির্বাচন মানেই যে রাস্তায় নামতে হবে, সেদিনটা বাংলায় ছিল। মনে হয় বাংলাও বোধহয় একটা ট্রানজিশন পিরিয়ডে যাচ্ছে, উন্নত দেশ থেকে এই শিক্ষা নিচ্ছে যে সব রাজনীতি রাস্তায় নয়। কিন্তু আমি দুটো ছবি দিই, এক হচ্ছে ভারতবর্ষের বহু রাজ্যেই রাস্তার রাজনীতি এখন নির্বাচনের দিন গেলে শুধুমাত্র কিছু হোর্ডিং আর পোস্টার দেখা যায়, তার বাইরে দেখা যায় না। কিন্তু পশ্চিমবঙ্গ সেই জায়গায় কিন্তু এখন নেই, শুধু না আগেও দাদা ছিল না। পশ্চিমবঙ্গে রাস্তার রাজনীতি, রাজপথের রাজনীতি, এটা সামহাও আজকে আছে শুধু না, চিরকাল থেকে এসেছে। দেখুন, মানে আমরা মনে করি যে রাস্তায় না গেলে বুঝি সব কাজ হয়ে উঠবে না, কিন্তু রাস্তা ছাড়াও যে পথ আছে, সারা জগৎ যখন পাল্টাচ্ছে, একসময় বাংলা যে ভাবতো সারা পৃথিবী তাই ভাবতো, আজকে সারা পৃথিবী যখন অন্যভাবে ভাবছি, আমরা কেন সে পথে যাব না? রাস্তায় চেঁচিয়ে এখন খেয়াল করতে হবে যে ধরনের একটা কথা বলা অত্যন্ত প্রয়োজন, যে ধরনের অবস্থা গত অতীতে যেটা ছিল, নকশালবাড়ি আন্দোলন আমার চোখে দেখা, তোমাদের অনেক আগে আমার এই পৃথিবীতে আসা, সেই সুবাদে আমরা দেখেছি যে নকশালবাড়ির আন্দোলন হিংসার আন্দোলন, তবুও পুলিশ কিন্তু সেভাবে বিপক্ষ দলের লোক সেভাবে অত্যাচার করে। এখন যেভাবে অত্যাচার পথে ঘাটে এসে হাজির হচ্ছে, সাধারণ মানুষ আর আদর্শের জন্য রাজনীতি করতে চায় না, আর রাজনীতিটা তার একটা আগে গোছাবার জায়গা। দেখুন, আমি একটা যোগ করি, খুব ইন্টারেস্টিং। দেখুন, স্ট্রিট কর্নার করা সত্যি আজকে প্রযুক্তির যুগে কতটা দরকার, বা স্ট্রিট কর্নার করে রাস্তার রাজনীতি করে ছোট গণ্ডির ক্ষেত্রে কত দূর পৌঁছানো যায়। আমি দুটো খুব আমার বাঁ দিক থেকে দুজনের দল থেকে দুটো উদাহরণ দিই। সুভাষ চক্রবর্তী আমার মনে আছে এই চ্যানেলেই একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে আমি কতজনের কাছে স্ট্রিট কর্নার করে এমনকি বড় জনসভা করে পৌঁছবো, সেখানে আমি সংবাদ মাধ্যমের সাহায্যে এই স্টুডিও থেকে কত মানুষের কাছে পৌঁছতে পারি। আরেকটু এগিয়ে আসি, তথাগত রায়, দক্ষিণ কলকাতা লোকসভা, তো প্রায় সন্ধেবেলা তাকে আমি পেতাম। তো একদিন অন ক্যামেরায় আর্কাইভেও আছে, জিজ্ঞেস করলাম যে তথাগত দা আপনি প্রচার সন্ধেবেলা, তথাগত দা বললেন যে আমি কত মানুষের মধ্যে টেলিভিশনে, তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, যে টেলিভিশনের মাধ্যম দিয়ে আমি কত হাজার মানুষের কাছে, কত লাখ মানুষের কাছে পৌঁছচ্ছি, আমি কতজনের কাছে রিচ করতে পারবো দক্ষিণ কলকাতায় রাস্তায় রাস্তায় ক্যাম্পেইন করে। অর্থাৎ আমি বলছি না যে আয়দার অর, কিন্তু নিঃসন্দেহে প্রযুক্তির যুগে 2026-এ একটা ব্যালেন্স, এটাই সময়ের দাবি। তারপরে কিন্তু ওখানে এই যে ধরুন বিশ্বনাথের লাইনটা আমি জানি, আমার বক্তব্য হচ্ছে আমার লাইন নেই, আমার মানুষের লাইন, ওনারও তাই বলে যান। আপনার লাইনটা কি আপনি আমায় বলুন, যে প্রতিবাদটা আজকের দিনে রাস্তায় দাঁড়ালেই শুধু সংগঠিত হয় না রাস্তার বাইরেও হয়? আপনি দুটোই বলেছেন আছে। আমার প্রশ্ন হচ্ছে আপনি কোন মতটাকে সমর্থন করেন, যে সবটাই রাস্তায় নামতে হবে? আজকাল ইমেলের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে এত ইমেল পাঠানো হবে, প্রধানমন্ত্রীর কাছে এত মেল পাঠানো হবে, এই যে মানুষের দাবিগুলো শুধু একটা নেপাল, আজও প্রান্তিক মানুষের কাছে গ্রামগঞ্জে পৌঁছানোর উপায় হচ্ছে মানুষ দেখে যে কোন দল আমার পাশে এসে দাঁড়িয়েছে, এটা ইমেল দিয়ে হয় না, এটা বাস্তবতা। মানে কি মানুষকে সংগঠিত করে আরেকটা শ্রেণীর কাছে সোশ্যাল মিডিয়া দিয়ে পৌঁছাতে পারবে। ডিজিটাল ইন্ডিয়ায় আপনি গ্রামে ঘোরেন কতটা জানি না, নিশ্চয়ই আপনার সংবাদ মাধ্যমের সিস্টেম করে ডিজিটাল ইন্ডিয়ায় এই ফোনটা দিয়েই বাজার করা যায়। ঠিকই, আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আমি মাটির ঘরের ব্যাপার নয়, আমি বলছি তোমরাই তো বলো যে শাসক দল তৃণমূলের হাতে বহু মানুষ অত্যাচারিত হয়, তোমাদের দলের বিরোধী দলের সামনে তো এলো, কিন্তু সেই মানুষটা দেখছে যে আমার সবাই সাপোর্ট করছে মোবাইলে, কিন্তু আমার পাশে কেউ নেই। আমি বলছি সেই মানুষের অসহায়তা তুমি কল্পনা করো, আমি আর কিছু উত্তর দিচ্ছি না। হ্যাঁ, পাশে দাঁড়াতে হবে। আজকে জনমত গঠিত হয়, এই যে বিষয়গুলো সামনে আসে, আগে আপনার গ্রামাঞ্চলে কোনো ঘটনা ঘটলে সামনে আসতো না, আজকে যে সামনে আসে তার মোবাইল প্রযুক্তি, আমি বলছি প্যারাডাইম শিফট হয়েছে। আমি শুধু একবার বসে না বলছি যে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হলেন মুভমেন্টের প্রোডাক্ট, বা আমরাও মুভমেন্ট করি, পলিটিক্সে এসেছি, এটা কিন্তু অনেক আগে থেকে নেতাজি সুভাষচন্দ্র বলেছেন যে পথই আমায় পথ দেখাবে, রাস্তাই আমাকে রাস্তা দেখাবে।
এখন যদি কারোর সংগঠন না থাকে, লোকজন না থাকে, সে তো আন্দোলনের পথে যেতে পারবে না। সে ওই রকম ভাবে একটা সে খেলো যুক্তি খাড়া করবে। কিন্তু আমি আপনাকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় অদ্ভুত কথা তোমাদের সংগঠন তোমরা স্বীকার করতে পারছো না বলে আমাদের মমতা ব্যানার্জি যে কোনো ঘটনায় যার ফেস টু ফেস আছে তার ফেসবুকে দরকার নেই, তোমরা ডিজিটাল ওয়ারিয়ার কেন? আমি ছোট্ট করে বলছি, আমার 3টে প্রতিবেশী দেশ, শ্রীলঙ্কার পরিবর্তন হলো গণ আন্দোলনের মধ্য দিয়ে, বাংলাদেশের পরিবর্তন হলো গণ আন্দোলনের মধ্যে দিয়ে, নেপালের পরিবর্তন হলো গণ আন্দোলনের মধ্যে দিয়ে, সামাজিক মাধ্যম দিয়ে সামাজিক মাধ্যম দিয়ে প্রতিবাদ করে সংগঠিত হলো সোশ্যাল মিডিয়ায়, মানুষ নামলো হ্যাঁ। পশ্চিমবাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র 2টো জায়গায় পরাজিত হয়েছে এই 15 বছরে। একটা হলো কলকাতা মেডিকেল কলেজের ছাত্ররা হস্টেলের অব্যবস্থা এবং ভর্তি সংক্রান্ত সমস্যা দিনের পর দিন বলার পরেও যখন রাজি হচ্ছে না, তখন রাজ্য সরকারের বিরুদ্ধে ওরা একটা অনশন করেছিল, আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হয়েছিল নবান্ন থেকে নেমে ওদের সাথে কথা বলতে এবং সঙ্গে নিয়ে যেতে। ওই আন্দোলনটা ভুলিনি, ওটা সাকসেসফুল আন্দোলন। একটা দ্বিতীয় আন্দোলন আরজিকরের আন্দোলন শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন লোককে বাধ্য করেছিল আন্দোলনকারীরা ওই পুলিশ অফিসারকে সরানোর প্রশ্নে, অথবা মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়েট করতে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন আবেদনপত্র নেয় না, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে গাড়ি পাঠিয়ে বলেছে আসো ভাই আসো। ফলে আমি দেখেছি আন্দোলন মানুষের আন্দোলনের শক্তি সেই সময় দেখেছি। অন্তত আমি এই তালিকায় শুধু যোগ করব দেশের ক্ষেত্রে কৃষক আন্দোলন, কৃষি বিল প্রত্যাহার হলো যে আন্দোলনে, সেটাও কিন্তু রাস্তায় নেমে হয়েছে। কিন্তু আমি বলছি প্রযুক্তির সঙ্গে সংগঠিত করার ক্ষেত্রে মানুষের ক্ষোভটা কেয়ার করতে একদম একদম সামঞ্জস্য, এক্স্যাক্টলি দ্য ওয়ার্ড, সামঞ্জস্যের একটা প্রয়োজন আছে, কোনো সন্দেহ নেই। মাইক্রো অবজারভার নিয়ে এত কিছু, মমতা বন্দ্যোপাধ্যায় মাইক্রো অবজারভার নিয়ে তার আপত্তির জায়গাটা কি বলেছেন দেখাবো। এই প্রথম মাইক্রো অবজারভার, এটা এই প্রথম, দিস দ্য ফার্স্ট টাইম করা হয়েছে এবং বেঙ্গলে করা হয়েছে ম্যাক্সিমাম 8,300। তার মধ্যে আর্ট অ্যান্ড ক্রাফট টিচারও আছে। আর্ট অ্যান্ড ক্রাফট টিচারকে আমি রেসপেক্ট করি, কিন্তু তারা প্রত্যেকে হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোক, যাতে ওদের দিয়ে যা ইচ্ছা তাই করতে পারে। ত্রিপুরা থেকে 4 জন IAS অফিসার এসছে আমি শুনেছি, এবং তারা বসে এমনকি সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও তারা যে মাইক্রো অবজারভার যে লগ ইন করেছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি, মিসম্যাপ এবং বাড়ি শিফটিংয়ের জন্য বাদ দেয়া, জীবিত মানুষকে মৃত ঘোষণা করা, এখনো পর্যন্ত সেটাকে ছাড়েনি অনেক জায়গায়, উপরন্তু ভয় দেখাচ্ছে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের নির্বাচনের ফলাফল, আমি তাতে আসবো। ব্রিগেডিয়ার প্রণব ঘোষ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সরাসরি বাংলাদেশ থেকে। কুশল বরণ চক্রবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তাদের কাছে আসবো। কিন্তু তার আগে জানিয়ে এতক্ষণ আলোচনা করছি, আপনারা জানেন ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সমস্ত জায়গায় কিছু মন্তব্য আমরা দিই, কত শতাংশ মানুষ কি বলছেন। ফের সংঘাতে রাজ্য এবং নির্বাচন কমিশন, নির্দেশ অমান্য নিয়ে মুখ্য সচিবকে দিল্লিতে ডাকলো কমিশন। শেষ পর্যন্ত কি এ রাজ্যে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে? সম্ভব হবে এমনটা, অর্থাৎ আশাবাদী 62% মানুষ, হবে না এমনটা মনে করছেন 36% মানুষ, 2% মানুষ কিছু বলতে চাননি। পরের মন্তব্য, একজন বিদেশি ভোটারের নামও যেন চূড়ান্ত তালিকায় না থাকে, থাকলে তার দায় বর্তাবে ডিএম আর ডিইওর ওপর। ভার্চুয়াল বৈঠকে 6 জন জেলাশাসককে কার্যত হুঁশিয়ারি দিয়েছেন জ্ঞানেশ কুমার। স্বচ্ছ ভোটার তালিকা কি আদৌ নিশ্চিত করা যাবে? 29% মানুষ আশাবাদী, অর্থাৎ স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করা যাবে মনে করছেন। 70% মানুষ বলে করছেন যে এত কিছুর পরও স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করা যাবে না, বলতে চাননি 1%। বাংলাদেশের নির্বাচনে বিপুল জয় বিএনপি, 17 বছর পর দেশে ফিরেই প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। এবার ভারত বাংলাদেশ সম্পর্কের কি উন্নতি হবে? উন্নতি হবে এমনটা মনে করছেন আশাবাদী 70%, উন্নতি হবে না এমনটা মনে করছেন 28%, বলতে চাননি 2%। ভোটে বহু পেছনে থাকলেও পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় জামাতের শক্তি বৃদ্ধি হয়েছে। একটা ম্যাপে খানিকক্ষণের মধ্যেই এই অনুষ্ঠানে আপনাদের দেখাবো। ভারতের জন্য কি সিঁদুরে মেঘ? সিঁদুরে মেঘ এমনটা মনে করছেন 96% মানুষ, না এমনটা মনে করছেন 3%, বলতে চাননি 1%। এবার আসবো মন্তব্যে।
মনীষ বন্দ্যোপাধ্যায় তিনি লিখছেন, রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন দুপক্ষেরই লক্ষ্য হওয়া উচিত স্বচ্ছ ভোট, তা নিয়ে এত সংঘাত কিসের? অমর্ত্য বসু লিখছেন, প্রশাসন বারবার নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করছে কেন? মুখ্য সচিবকে এই নির্দেশ কে দিচ্ছেন? অরণ্য মজুমদার লিখছেন, ভোট ঘোষণার পর প্রশাসন নির্বাচন কমিশনের হাতে যায়, তার আগে কি কমিশনের কোনো ক্ষমতা আছে? বাসুদেব মুখোপাধ্যায় লিখছেন, নির্বাচন কমিশনের পরিকল্পনাহীন পদক্ষেপের ফলে বহু ভোটারকে চূড়ান্ত হয়রান হতে হয়েছে। অর্ঘ্য চট্টোপাধ্যায় লিখছেন, এসআইআর নিয়ে এত রাজনৈতিক লড়াইয়ের প্রভাব চূড়ান্ত ভোটার তালিকায় পড়বে না তো, এই সংশয়। এবার সরাসরি বাংলাদেশ অংশে যাব, যে আজকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলাদেশের মসনদে বিএনপি বসল। ভারতের পক্ষে, আমাদের দেশের পক্ষে কতটা ইতিবাচক? প্রথম প্রতিবেদন। আওয়ামী লীগহীন বাংলাদেশে মাথা তুলল ধানের শীষ। 20 বছর পর ঢাকায় আবার ক্ষমতার অলিন্দে বিএনপি। একসময় বাংলাদেশের নির্বাচনী যুদ্ধ মানেই ছিল দুই বেগমের লড়াই, কিন্তু এবার শেখ হাসিনা দেশছাড়া হয়ে ভারতে, আর খালেদা জিয়া সদ্য প্রয়াত হয়েছেন। শেখ হাসিনার আওয়ামী লীগকে ভোটে লড়তে দেওয়া হয়নি। এই আবহে ভারত বিদ্বেষী জামাত ও মোহাম্মদ ইউনূসের অনুগামী জাতীয় নাগরিক পার্টির বাংলাদেশের ক্ষমতা দখলের স্বপ্ন ছারখার করে দিয়ে জেনারেল জিয়া ও খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিশাল জয় পেল বিএনপি জোট। ক্রমাগত ভারত বিদ্বেষী জিগির তোলা জামাত জোট মুখ থুবড়ে পড়ল। কখনো শেখ হাসিনা, কখনো খালেদা জিয়ার সাম্রাজ্যের অবসানের পর প্রায় 35 বছর বাদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন কোন পুরুষ। আর জামাতকে হারিয়ে এই বিপুল জয়ের পর বিএনপি নেতারা টেনে আনছেন 1971 সালের মুক্তিযুদ্ধের কথা, পাকিস্তানের হয়ে জামাতদের লড়াইয়ের কথা, বিশ্বাসঘাতকতার কথা। জামাত তো বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে নাই, তারা পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে, তারা তো এখনো ভুল স্বীকার করে নাই। বিএনপি সদর দপ্তর যেটা রয়েছে গুলশানে, সেখানে আমরা এই মুহূর্তে এসেছি এবং এই সদর দপ্তরটা তারেক রহমানের যে সংসদীয় কেন্দ্র সেটার মধ্যেই পড়ে, ঢাকা 17 এবং দেখুন গেটের কাছে বাংলাদেশের মানচিত্র বানানো রয়েছে, ধানের শীষ রয়েছে, মানুষ এখানে আসছেন সেলফি নেওয়ার জন্য। সেটাতে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে এবং বর্তমান বিএনপি সরকার একক সংখ্যাগরিষ্ঠ পেয়েছে, এই জন্য আমরা খুব খুশি। জামাত মানে কট্টরপন্থী চিন্তাভাবনা, পাকিস্তানপন্থী মানসিকতা, ভারত বিদ্বেষ। শেখ হাসিনা জমানা শেষ করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মুখেও শোনা যেতে শুরু করে সেই ভারত বিদ্বেষ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শুরু হয় কট্টর ভারত বিরোধিতা আর পাকিস্তানের কাছাকাছি যাওয়া। কখনো ছাত্র নেতারা চিকেন স্নেককে আলাদা করার হুমকি দিয়েছেন, কখনো কখনো ভারতকে ছিন্ন ভিন্ন করার। এরই মধ্যে চলেছে বেছে বেছে হিন্দু হত্যা, ভাঙচুর, লুটপাট। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর কি ভারত বাংলাদেশ সুসম্পর্ক তৈরি হবে? বিএনপি কি ভারতের দিকে ঝুঁকবে, পাকিস্তানপন্থী হবে, নাকি ভারসাম্যের রাজনীতি করবে? আমার মনে হয় যে বাংলাদেশ শুধুই নয়, এই দক্ষিণ এশিয়ার যে রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার যে পরিস্থিতি, সেখানে বাংলাদেশের এই নির্বাচনের ফলাফল একটা বড় ভূমিকা পালন করবে। বিশেষত গণতন্ত্রপ্রিয় মানুষ হয়তো গণতন্ত্রে আবার আস্থা ফিরে পাবেন। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ভারত গণতান্ত্রিক প্রগতিশীল বাংলাদেশের পক্ষে তার সমর্থন অব্যাহত রাখবে। আমাদের বহুমাত্রিক সম্পর্ক আরো জোরদার করা এবং আমাদের অভিন্ন উন্নয়নের লক্ষ্যগুলি এগিয়ে নিয়ে যাওয়ার অভিপ্রায় আপনার সঙ্গে একযোগে কাজ করার প্রত্যাশা রাখছি। পরে তারেক রহমানের সঙ্গে ফোনেও কথা বলেন প্রধানমন্ত্রী। We hope that the relationship between two neighboring countries and the people of these two countries will be strengthened. We thank Prime Minister Narendra Modi for congratulating our leader Tariq Rahman. It's great that a democratic country is supposed to recognize the verdict of the people. মোহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে কট্টরপন্থীদের রমরমা, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের ফের মাথাচাড়া দেওয়া, দুদেশের সেনা কর্তাদের ঘন ঘন আসা যাওয়া, পাকিস্তানের জাহাজের বাংলাদেশে নোঙর করা ভারতের চিন্তা বাড়াচ্ছিল। বাংলাদেশের রাজধানীর নতুন প্রজন্ম তারেক রহমানের হাত ধরে কি ফের ভারত বাংলাদেশ সুসম্পর্ক তৈরি হবে? বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, ঢাকা। আমি প্রথমেই সরাসরি বাংলাদেশে চলে যাব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বাংলাদেশ সনাতনী ঐক্যমঞ্চের সদস্য কুশল বরণ চক্রবর্তীর কাছে।
দেখুন, বাংলাদেশে গত কয়েক মাসে যে লাগাতার হিন্দুদের ওপর অত্যাচার চলেছে, হিন্দু নিধন চলেছে, সংখ্যালঘু হিন্দুদের দমন পীড়নের একাধিক ঘটনা ঘটেছে। চিন্ময় কৃষ্ণের মতো সন্ন্যাসী মাসের পর মাস জেলবন্দি থেকেছেন, এখনও আছেন। এই পরিস্থিতিটার এরপর কোনো পরিবর্তন হবে কি? আপনার কোনো সম্ভাবনা দেখছেন কুশলবাবু? দেখুন, বাংলাদেশে যে গুমোট একটা পরিস্থিতি ছিল, আপনারা দেখেছেন যে যে মব কালচার, এই ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পরে যে মবের ভিকটিম হিন্দুরাই বেশি হয়েছে, হিন্দু সম্প্রদায়। এবং আমি নিজেও মবের কিন্তু 2 বার শিকার হয়েছি। একদম আপনি তাহলে আমি নিজেও এবং কি এমন জায়গায় শিকার হয়েছি যে আমি আমার কর্মস্থলে আমার চাকরির ভাইবা দিতে গেছি গত এই 25-এর 4ই জুলাই, সেখানে উপাচার্য রুমে এই ঘটনা ঘটেছে। তার মানে একটা সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ জায়গায় যদি মব হতে পারে এবং একটা প্রফেশনাল একটা চাকরির সেখানে তো আপনি বুঝতে পারেন যে এটাকে কোন পর্যায়ে, মবকে কোন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। কার্যত মবক্রেসি চলেছে সেই মাসের জায়গা পর থেকে, মাস। মবের এই জায়গা থেকে এখন যেটা হয়েছে, আমার মনে হয়েছে গণতান্ত্রিক একটা সরকার আসলে পরে কিছুটা আইনের শাসন আসবে এবং সবকিছু মিলে একটা পরিবর্তন আসবে। এই যেটা চলছিল সেটা ওইভাবে চলবে না। এবার যাকে খুশি তাকে, যার নামে যা মনে আসে মিথ্যা মামলা দেওয়া, যাকে খুশি তাকে গ্রেপ্তার করা, বা এই সংখ্যালঘু সম্প্রদায়ের নামে প্রচুর মিথ্যা মামলা দেওয়া, এগুলো আর চলবে না বা হবে না, আমার ধারণা হবে না। এই আপনি আইনের শাসনের কথা বলছেন, যে একজন যুবককে পুড়িয়ে মারা হচ্ছে আর পুলিশ প্রশাসন কার্যত উন্মত্ত ওই মবের হাতে তাকে তুলে দিচ্ছে। আমি বলছি, এই ছবি তো আমরা ভিডিওতে দেখেছি। 2 দিন আগে হিন্দু ব্যবসায়ী খুন হলেন, আমি জানি না এখনও কেউ গ্রেফতার হয়েছেন কিনা। পুলিশ প্রশাসনের, অর্থাৎ আইনের শাসন যারা স্থাপন করবেন, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে বহু ক্ষেত্রে, কার্যত সব ক্ষেত্রে প্রশ্ন উঠেছে। এবার কি মনে হয় ছবিটা একটু পাল্টাতে পারে? না, সেটা আমার মনে হয় অবশ্যই পাল্টাবে। কারণ দেখুন, তারেক রহমান 17 বছর আগে তারেক রহমান আর বর্তমান কিন্তু এক না। অনেক উনি এতদিন উনি লন্ডনে ছিলেন এবং ওনার যে চিন্তা ভাবনা, দেশে ফেরার পর প্রথম বললেন যে আমার প্রাথমিক কাজ হচ্ছে আইন শৃঙ্খলা ঠিক করা, তারেক বলেছিলেন। তো উনি কিন্তু, আমার ধারণা যে আপনি জানেন যে ঐতিহাসিকভাবে কিন্তু বিএনপির সাথে বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের সম্পর্ক ওরকম মাখামাখি সম্পর্ক না। এটা সত্য, এটা কেউ স্বীকার করুক আর না করুক। তো আমি মনে করি তারেক রহমানের উচিত সেই সম্পর্ককে বিনির্মাণ করতে প্রথম প্রচেষ্টা করা। কারণ বাংলাদেশে আপনি যদি বিএনপির জয়ী হওয়া সিটগুলোর দিকে তাকান, সেখানে দেখবেন যে হিন্দু সম্প্রদায় তাকে প্রচুর পরিমাণে ভোট দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশে যেই সমস্ত সিটগুলোতে উনি জিতেছেন, জয়ী হয়েছেন, তার ওখানে যদি হিন্দু সম্প্রদায় ভোট না পেতেন তাহলে জয়ী হতে হয়তো পারতেন না, অন্যরা জয়ী হতো। তো এটা অবশ্যই হিন্দু সম্প্রদায় ভোট দিয়েছে। সেই জায়গা থেকে উচিত তাদের যে হিন্দু সম্প্রদায়কে তাদের মন জয় করা বা তাদের সাথে একটা কমিউনিকেশন করা, যে কিভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষ, তার হিন্দু সম্প্রদায়ের তারা তো এখন তো উনি নিজেও, তারেক রহমান নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ। উনি নিজে একটু লক্ষ্য করলেই উনি দেখতে পাবেন যে উনি তো যে অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের কারা নেতৃত্ব দিচ্ছে। একদম। এটাও কি পাশাপাশি আপনারা চাইছেন যে তারেক রহমানের যে মন্ত্রিসভা, তাতেও হিন্দুদের প্রতিনিধিত্ব থাকুক? সে তো অবশ্যই থাকতে হবে, সেখানে গুরুত্বপূর্ণ মন্ত্রী তো অবশ্যই থাকতে হবে এবং এর সাথে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে থাকা উচিত। কারণ আমরা পূর্ববর্তী শেখ হাসিনার সময়ও আমরা দেখেছি কিছু মন্ত্রণালয় কিন্তু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, যেমন পূর্ববর্তী সময় আমরা দেখেছি ভূমি মন্ত্রণালয়, তারপরে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কি হিন্দু মন্ত্রী ছিল, পূর্ণমন্ত্রী ছিল। এই মন্ত্রণালয় মিলে ন্যূনতম একজন দুইজন তো ফুল মন্ত্রী থাকবে এবং আমি মনে করি যে সেখানে ডেপুটি স্পিকার সহ আরো কিছু সাংবিধানিক কিছু পোস্টে কিন্তু হিন্দু সংখ্যালঘু থাকা উচিত। এমনকি ধর্ম মন্ত্রণালয়, যে ধর্ম মন্ত্রণালয়তে একজন প্রতিমন্ত্রী হিন্দু সম্প্রদায়ের, কারণ আমরা দেখি যে ধর্ম মন্ত্রণালয় সবসময় সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের একেবারে ইসলামিক মন্ত্রণালয়ের মতন তারা কাজ করে। অন্তত সংখ্যালঘু সম্প্রদায় বা হিন্দু সম্প্রদায় যেন মনে করে এটা আমারও মন্ত্রণালয়। এখানে একজন প্রতিমন্ত্রী অবশ্যই থাকা উচিত, যে মাইনরিটিদের পক্ষ থেকে, যে একজন মন্ত্রীর সাথে সাথে একজন প্রতিমন্ত্রী থাকা উচিত। অথবা বাংলাদেশে যে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর বাদে বাংলাদেশে 3 শ্রেণীর সংখ্যালঘু আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই 3 সম্প্রদায় থেকে 3টা প্রতিমন্ত্রী হতে পারে। তো সবকিছু মিলে এখানে অনেক কিছু, যেমন এখানে কিন্তু এই উচ্চকক্ষ যদি হয় অনেক কিছু করার সুযোগ আছে, বা বিভিন্ন ভাবে যারা সম্প্রদায়ের সত্যি প্রতিনিধিত্ব করে। হ্যাঁ, যেমন এমন ব্যক্তিদের হয়তো আমরা দেখি কি এমন ব্যক্তি যাদের সাথে সম্প্রদায়ের বা হিন্দু কমিউনিটির তাদের কোনো সম্পর্ক নাই,
এখন হিন্দু কমিউনিটির সম্পর্ক কাদের সাথে আছে সেটা তো তারা যারা রাজনীতি করে তারা একটু চোখ কান খোলা রাখলেই তারা বুঝতে পারবে যে কাদের সাথে হিন্দু সোসাইটির একটা সম্পর্ক আছে। আমরা আশা থাকবে আমাদের পক্ষ থেকে যে উনি দেখুন ইউনূস সাহেবের তদারকি সরকারের পেছনে পাকিস্তানের সক্রিয় মদত ছিল, এটা আর অভিযোগ নয়, এটা ফ্যাক্ট। তো এইবার তারেকের সরকারের পিছনে মানে পাকিস্তান বা আইএসআই এর প্রভাব এই সরকার তৈরি হলে সেই আমলে কি কিছুটা কমতে পারে? সেটা তো অবশ্যই মানে ওরকম প্রভাবটা আসলে থাকবে না, কারণ আপনি দেখুন মানে একটা যে ভীতির পরিস্থিতি ছিল, মানুষ কথা বলতে পারে না, আপনি মানে চলাফেরায় অসুবিধা, যে আপনি রাত্রি 10টার পরে সেখানে ছিনতাই করে, কি একটা অরাজক একটা সিচুয়েশন। মানে আমি মনে করবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে একটা খুবই মানে খুব বাজে অবস্থায় চলে গেছিল। তো এগুলো কিন্তু সরকার, আমি মনে করি কি সরকার চাইলে যে কোনো কিছু করতে পারে। কেমনে করতে পারে আমি আপনাকে বলি, বাংলাদেশে প্রত্যেকটা ইলেকশন আপনি দেখবেন, ইলেকশনের আগের দিন, ইলেকশনের পরে কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণ করে, কিন্তু গতদিন কিন্তু এরকম হয়নি। কেন হয়নি? কারণ সরকার চায়নি, সরকার খুব শক্ত ছিলেন। তা আমি মনে করি সরকার চাইলে, যে কোনো সরকার, একটা রাষ্ট্রযন্ত্র তো অনেক বড় একটা বিষয়, তারা চাইলে যে কোনো কাজ করতে পারে। তো এরকম ভাবে আমি মনে করি যে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেই বিষয়গুলো মানে দেয়া খুবই জরুরি, এবং তার জন্য যা পদক্ষেপ নেওয়া দরকার বর্তমান সরকার, এই নতুন যে নবগঠিত যে সরকার হবে তারা সেটা করবে, সেই আশাবাদ অন্তত তাদের প্রতি আমাদের আছে। এবং আমাদের হিন্দু সম্প্রদায়ের যে দাবিগুলো, যে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন, যে আপনি দেখেন ইসলামিক ফাউন্ডেশন আছে, তো আমরা এরকম হিন্দু ফাউন্ডেশন, আমাদের যে এই যে যেটা আপনি আমাদের যে আপনি শুনলে অবাক হবেন যে আমাদের যে টোল, যে বাংলাদেশে কত রকমের মাদ্রাসা আছে, 4-5 রকমের আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই মাদ্রাসা, ওই মাদ্রাসা, ক্যাডেট মাদ্রাসা, কত কিছু আছে। সেখানে আমাদের সংস্কৃত যে টোল সিস্টেম, সেখানে টোলের মাত্র হাতে গোনা কিছু টোল আছে বাংলাদেশে, যেটা সংস্কৃত শিক্ষা ব্যবস্থা, সেইখানেরও একজন শিক্ষকের বেতন মাত্র 179 টাকা মতো বেতন। ওই তাহলে একজন, তাও বোধহয় 1 বছরে যদি তারা সেই টাকাটা নিতে যায়, সেখানেও 500 টাকা তাদের ঘুষ দিতে হয়। তাহলে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা বাংলাদেশে, আপনি দেখুন যে বাংলাদেশে 9-10 পর্যন্ত সাবজেক্ট আছে বাংলাদেশে হিন্দু ধর্ম, তাহলে হিন্দু ধর্ম যদি সাবজেক্ট থাকে, হিন্দু ধর্ম পড়ার মতন কোনো জায়গা নাই। আপনি বাংলাদেশে আপনি দেখুন ইসলামিক ইউনিভার্সিটি আছে, এবং সেই ইসলামের প্রত্যেকটা বিষয়ের উপর পড়ার জায়গা আছে, সেখানে ইসলামিক স্টাডিজ আছে, ইসলামিক হিস্ট্রি আছে, আপনার একদম মানে আমি বলছি দুটো ছবির তফাৎ কুশলবাবু একেবারে স্পষ্ট। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আজকে দেখলাম যে বিএনপির নেতা এবং সভাপতি পঞ্চগড় সদর উপজেলায় গিয়ে সেখানে 18 মাস পরে আজকে ভোটের ফল বেরোনোর পর আওয়ামী লীগের অফিস খুলে দিলেন। বিএনপির একটা প্রতিশ্রুতিই ছিল। আমি বলছি আজকের বাংলাদেশ মানে ভবিষ্যতের বাংলাদেশ, যে দিনটা শুরু হচ্ছে আগামীকাল, সেইখান থেকে যে সকালটা হবে, সেটা কি আরো গণতান্ত্রিক হবে আশা করছেন আপনি? সেটা অবশ্যই গণতান্ত্রিকই হবে। এবং মানে আমি মনে হয় কি জানেন, একটা যে আমি অন্তত যতটুকু দেখেছি, বিশেষ করে বাংলাদেশ আজকে, আমার মনে হয়েছে, আমি অনলাইন বা আমরা তো মাইনরিটির কাজ যেহেতু করি, আমরা মাইনরিটি গ্রুপগুলোতে আমরা দেখি যে অনেকের মধ্যে, প্রচুর মাইনরিটিদের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস, যে না, তারা মনে করছে যে ভালো কিছু হবে। এখন কি হবে সেটা ভবিষ্যৎ বলবে, আমরা আসলে কতটুকুন ভালো কি হবে, কিন্তু আমরা আশা করতে পারি, আশা করছি যে হয়তো এই বর্তমান তারেক রহমান সরকার, তিনি যখন প্রধানমন্ত্রী হলে বা তিনি সরকার গঠিত হলে, একটা সংখ্যালঘু সম্প্রদায় একটা যেইভাবে তারা এখানে যে মব বা যেই বিষয়, মানে যেরকম একটা বিষয়ের মধ্যে তারা একটা ঘূর্ণাবর্তের মধ্যে পড়ে গেছিল, সেই ঘূর্ণাবর্ত থেকে কিছুটা তারা রক্ষা পাবে, এটা আমার বিশ্বাস। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে, অনেক শুভেচ্ছা। প্রতিবেশী হিসেবে, প্রতিবেশী রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে নিঃসন্দেহে আমাদের শুভেচ্ছা থাকবে। খুব ভালো থাকবেন। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদনে আসব, যেটা এই এত আশার পেছনে কিছুটা আশঙ্কার। তার কারণ এই ম্যাপটা লক্ষ্য করে দেখতে পারবেন যে সীমান্ত এলাকায় বেশ কয়েকটা আসনে, যেটা একেবারে আমাদের রাজ্য এবং আমাদের দেশের সংলগ্ন, সেখানে কিন্তু এই বেগুনি রং ছাড়া যে অংশটা, সেটা হচ্ছে জামাত যে অংশগুলোতে জয়ী হয়েছে, তার অনেকগুলো কিন্তু একেবারে সীমান্ত এলাকা। এটা কতটা আশঙ্কার, আমার পরের প্রতিবেদনে অবশ্যই এই নিয়ে প্রতিবেদন রাখবো, এবং তারপর স্টুডিওতে আমার অতিথির কাছে আসবো। দেখুন।
ঋত্বিক ঘটকের সুবর্ণরেখা ছবিতে হরপ্রসাদ দাদা যখন বলছেন যুদ্ধ দেখে নাই, মন্বন্তর দেখে নাই, দাঙ্গা দেখে নাই, দেশভাগ দেখে নাই, তখন এই সংলাপের মধ্য দিয়ে নিজের দেশভাগের যন্ত্রণা তুলে ধরেছিলেন ঋত্বিক ঘটক। দেশভাগ, লক্ষ লক্ষ মানুষের এক কাপড়ে এপার ওপার চলে যাওয়া। পদ্মাপাড়ে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন খালেদা পুত্র তারেক রহমান। আর তার ফলেই প্রশ্ন উঠছে, দেশভাগের পর কিংবা স্বাধীন বাংলাদেশের জন্মের পরও বারবার অত্যাচারিত হয়েও যে হিন্দুরা ওপারে থেকে গেছে, তাদের কপাল কি এবার পাল্টাবে? একমাত্র বঙ্গবন্ধুর সময় ছাড়া খালেদা হোক কিংবা এরশাদ কিংবা শেখ হাসিনার যুগে লক্ষ লক্ষ হিন্দুকে অত্যাচারের জেরে উদ্বাস্তু হয়ে নিজের ভিটেমাটি ছেড়ে এপারে চলে আসতে হয়েছে। তারেক জিয়ার আমলে কি তা পাল্টাবে? জনাব তারেক রহমান সাহেব, 300 আসনই যেখানে মাইনরিটি ভোট বেশি সেখানে আপনার দল বিজয় লাভ করেছেন। এই মাইনরিটির ভোটই আপনারা সরকার গঠন করেছেন। সেই মাইনরিটিদের হৃদয়ের স্পন্দন, কণ্ঠেশ্বর চিন্ময় কৃষ্ণ দাসকে আপনার বিএনপির কর্মী চট্টগ্রামের মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আপনি শপথ নেওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব থাকবে চিন্ময় কৃষ্ণ মহারাজকে মুক্ত করে দেওয়া। কালকে একটা নির্বাচন হয়ে গেল, এই মুহূর্তে কি খবর আসছে কোনো হিন্দু বাড়িতে আক্রমণ হয়েছে? আওয়ামী লীগের সরকারের সময় এদেশের হিন্দুরা ঝাঁকে ঝাঁকে ভারতে চলে যায় কেন? আমার দেশের সিটিজেন, এই দেশের মাটিতে তার জন্ম, তার সোশ্যাল সিকিউরিটি, তার কনস্টিটিউশনাল রাইট এনশিওর করার দায়িত্ব সরকারের। গত বছর ডিসেম্বরে বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাস নামে এক হিন্দু যুবককে নৃশংসভাবে পিটিয়ে খুনের পর প্রকাশ্যে মৃতদেহ পোড়ানো হয়। তার পরিবারের আর্তি নতুন সরকার সেই ঘটনার বিচার দিক। নতুন সরকারের কাছে পত্রটা এইটাই যে আমার ছেলের নির্মম ভাবে ওরা মিথ্যা অপবাদ দিয়ে মারছে। নতুন সরকারের কাছে আমি বিচার চাই, আর পাশাপাশি এমন বিচার জানি করে নতুন সরকারে আমার মতো যাতে আরো কোনো সন্তান বাবা যাতে না হারায়। পাকিস্তানের মদত সন্ত্রাসের পরও ভারত বিদ্বেষী জামাত ও ছাত্রজোট ধুয়ে মুছে গেছে বাংলাদেশে। কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানচিত্র পাশাপাশি রাখলে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর বাংলাদেশের বেশিরভাগ অংশেই জয়ী হয়েছে ভারত বিদ্বেষী জামাত। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাটের মতো জায়গায় জয়ী হয়েছে জামাত জোট। বাংলাদেশের এই জেলাগুলোর গা ঘেঁষেই রয়েছে পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনার মতো জেলা। জামাতের যে একটা কট্টর ইসলামিক ইনফ্লুয়েন্স, সে ব্যাকড বাই পাকিস্তানি আইএসআই, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের যে বর্ডার ডিফেন্স যেটা আমরা বলি, সেই বর্ডার ডিফেন্সকে আমাদের আরও অনেক বেশি শক্ত করতে হবে। যদি বাংলাদেশ সরকার বর্ডার ম্যানেজমেন্ট এফেক্টিভলি কন্ট্রোল না করে, তাহলে জামাত এখান থেকে ইনফিল্ট্রেশন করাবে। পশ্চিমবঙ্গ কিন্তু উপদ্রুত এলাকা হয়ে যাবে। তাহলে পশ্চিমবঙ্গতে ভারতে যদি সেনাবাহিনীকে নামতে হয় ওই উপদ্রবকে কমাতে, তখন সেনাবাহিনীর জন্য এখানে আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট নিযুক্ত করতে হবে। আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট মানেই হচ্ছে এই এলাকাটাকে উপদ্রুত এলাকা ঘোষণা করতে হবে। এই আবহেই বাংলাদেশে নির্বাচনে জয়ী হয়েছেন বিএনপির 2 হিন্দু সহ 4 জন সংখ্যালঘু প্রার্থী। অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বিষয় হল, ক্ষমতায় আসা মাত্রই দীর্ঘ 18 মাস তালাবন্ধ থাকা আওয়ামী লীগের অফিস খুলে দিলেন পঞ্চগড় সদর উপজেলার বিএনপির সভাপতি বিজেন্দ্র সিংহ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আজ বাংলাদেশে বিএনপির জয়ে নিঃসন্দেহে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, ইনফ্যাক্ট তার মধ্যে ব্যক্তিগতভাবে আমিও পড়ি, মনে করছেন যে এটা মন্দের ভালো হয়েছে। ভারত বিদ্বেষী জামাত বা উগ্র ছাত্রদলের তুলনায় মূলধারার মূল স্রোতের রাজনৈতিক দল বিএনপির এই 2/3 বেশি জনসমর্থন পাওয়াটা বেশ কয়েকটা দিক থেকে ভারতের পক্ষে তুলনামূলকভাবে স্বস্তির বলে মনে হচ্ছে। সেই দিক থেকে দেখলে অশুভর আশঙ্কা হয়তো কিন্তু কেটেছে, কিন্তু আবার বলছি উৎকণ্ঠা রয়ে গেছে। কারণ পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জেলাগুলোতে ভালো ফল করেছে জামাত আর তার জোট সঙ্গীরা, এবং দক্ষিণবঙ্গ লাগোয়া, আবার ম্যাপটা দেখাবো, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ,
কুষ্টিয়ার জামাত এবং তার সহযোগীরা ভালো ফল করেছে। আবার উত্তরবঙ্গ লাগোয়া রংপুরে বা চাঁপাইনবাবগঞ্জে জামাত বেশ কয়েকটা আসন পেয়েছে। এই সবটা মিলিয়ে ব্রিগেডিয়ার প্রণব ঘোষের কাছে আমার অবশ্যই প্রশ্ন থাকবে যে ভারতের পক্ষে এই ফলাফল কি কিছুটা স্বস্তির বা আদৌ স্বস্তির, আর হলে কতটা স্বস্তির? ভারতের পক্ষে সবচেয়ে বড় স্বস্তি হচ্ছে এই প্রচণ্ড অস্থিরতা গত 1.5 বছরের উপর একটা জবনিকাপাত, আমি বলবো না স্থায়ী কি অস্থায়ী, কিন্তু অ্যাটলিস্ট ফর দ্য টাইম বিং একটা জবনিকাপাত হলো। আমাদের দেখতে হবে যে ঠিক এরকম অস্থিরতা আমরা এর আগে দেখেছিলাম 71 অপারেশনের আগে। দেশে ঠিক এই রকম একটা অস্থিরতা ছিল, সেবার ছিল একটা অন্য ধরনের ব্যাপার। আর এবার যে জেনোসাইডটা হলো সেটা হলো কট্টর ইসলামাইজেশনের দিকে, মৌলবাদিতার দিকে দেশটাকে কোনো রকমে টেনে হিচড়ে নিয়ে যাওয়া। সে থেকে আমরা যে সুরাহা পেলাম সেটা আমি বলবো 100% যে ওই পথে আর বোধহয় শিগগিরির মধ্যে এরা এগোবে না, কেননা যে কঙ্কালটা এক্সপোজড হয়েছে সেটা রিজেক্টেড হয়েছে, এবং সেই রিজেকশনটা যেটা হয়েছে সেটা মেনলি হয়েছে বোধহয় বাংলাদেশের নারী বাহিনীর জন্য। আচ্ছা, কেননা এবারের ভোট যদি দেখেন তারা অলমোস্ট 55% ভোট পড়েছে, এবং তাতে যে উইনিং ফ্যাক্টরটা এসছে তাতে নারী বাহিনীর প্রচণ্ড যোগদান রয়েছে। তারা বেরিয়ে এসে ভোট দিয়েছে, কেননা আমরা তো জানি যে কোনো মৌলবাদী ইসলামাইজেশনের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে মহিলারা, তাদের সাপ্রেশন। আর বাংলাদেশের মহিলারা তারা বাঙালি এবং তারা যথেষ্ট বুদ্ধিমতী, তারা এটা ঠিক বুঝতে পেরেছিল যে দিস ফার অ্যান্ড নো ফাদার, কেন এরপরে কিন্তু প্রচণ্ড মুশকিল হবে, সামলানো যাবে না। কাজে সেটা হয়েছে। আর আরেকটা কারণ হয়েছে যে হঠাৎ তো শেখ হাসিনার পার্টি তো উবে যায়নি, তাদের একটা ফলোয়িং ছিল, প্রচণ্ড ফলোয়িং ছিল এত বছরের। সেই ফলোয়িংয়ের একটা মেজরিটি পোর্শন হয়তো ভোট দেয়নি, বাট মিনি অবলিক মাইক্রো মাইনরিটি যেটা বলবো, যে সেটা তারা নিশ্চয়ই, তারা ম্যাক্রো মাইনরিটি যারা নিশ্চয়ই ভোট দিয়েছে এবং তারা এর পক্ষে ভোট দিয়েছে। কারণ গতবারের 87% ভোট আর এবারের 55% ভোট, এই যে গ্যাপটা এটা নিশ্চয়ই তারাই ফিল আপ করেছে। নাও উইথ সেইং দ্যাট, যে জামাত যে মানে রিপিল্ড হয়েছে এবং জামাতকে যে এরা চায়নি, কেন জামাত এর যদি আমরা এদের ইতিহাস জানি যে দিস ইজ দ্য পার্টি যারা রাজাকার ক্রিয়েট করেছিল, ঠিক দিস ইজ দ্য পার্টি যারা পাকিস্তান থেকে এসে মানে ডরমেন্ট হয়ে 71 সাল থেকে মাথা গুঁজে পড়েছিল, যাদেরকে উঠতে দেওয়া হয়নি। যতদিন মুজিব ছিলেন ততদিন পর্যন্ত তারা একেবারেই মাথা তুলতে পারেনি, তারপরে কখনো তুলেছে কখনো মাথা লুকিয়েছে, এই করে চলেছে। হঠাৎ এখনো তারা বলে যে ভারতের সেনা অত্যাচার করেছে, পাকিস্তান কাউকে গুলি করে মারেনি, এখনো আজও। কিন্তু এই মিস্টার তারেক রহমান যিনি, তার ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি তাহলে উনি তো জিয়াউর রহমানের ছেলে, উনি তো সেই মানুষটার ছেলে যে প্রথম পতাকা তুলেছিল বাংলাদেশকে স্বাধীন ডিক্লেয়ার করে। একদম, যে প্রথম পতাকা, একদিকে যখন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন মুজিব তখন জেলে, অ্যান্ড জিয়াউর রহমান চট্টগ্রামে গিয়ে এই প্রথম পতাকা তোলেন, উনি তার ছেলে। উনি 43 বছর বয়সে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন, কারণ ভেরিয়াস সে সমস্ত রিজনস আমরা যাচ্ছি না। কিন্তু তার আগেও উনি বহুদিন মাকে অ্যাসিস্ট করেছিলেন ইন রানিং দ্য মিনিস্ট্রি। এ নয় কি যে উনি জাস্ট মাদার সান বাড়িতে বসে থাকতেন। হি ওয়াজ ভেরি অ্যাক্টিভলি
অ্যাক্টিভলি ইনভলভড ইন রানিং বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এবং তারপরে এই 17 বছর উনি ইউনাইটেড কিংডমে ছিলেন, একটা ডেভেলপড কান্ট্রিতে উনি অ্যাকচুয়াল ম্যাচিউরিটি ফ্রম 43 বছর টু 60 বছর, এটা উনি একটা ডেভেলপড কান্ট্রিতে দেখেছেন, একটা ম্যাচিওর ডেমোক্রেসিতে দেখেছেন। এবং আমরা আশা করব যে উনি তার থেকে প্রচুর লেসেন্স নিয়ে দেশে ফিরেতে এসছেন, এবং উনি এখন পর্যন্ত যে সিগন্যালসগুলো দিয়েছেন এই কদিনে ওনার থাকাতে, সেগুলো সবকটাই খুব ইতিবাচক, একদম সব কটা খুব ইতিবাচক। কাজেই আমরা এক্সপেক্ট করব যে উনি যখন ফেডারেল গভর্নমেন্ট রান করবেন, তখন জামাত যে ভয় আমরা পাচ্ছি যাতে আমাদের কপালে ভাঁজ পড়ছে, যে বর্ডার এরিয়াগুলো ওরা যদি ধরে রাখে, তাহলে পরে ওরা আমাদেরকে হয়তো একটুখানি বিপদে ফেলার চেষ্টা করবে। এটা দু রকমের বিপদ হয়। এক রকমের বিপদ হয় ছোট ছোট আসা যাওয়া, ছোট ছোট স্মাগলিং, বিয়ে শাদী করা, ইনডক্ট্রিনেশন, মাদ্রাসাগুলোকে অন্যভাবে রান করা, মৌলবাদীর দিকে নিয়ে যাওয়া, এইগুলো এক ধরনের। আরেকটা ধরনের হচ্ছে, আর জামাত ISI এর মদতে চলে, কাজেই সেই পয়সা তোদের কাছে আসে। আমাদের দেশে সার্টেনলি এনাফ ক্যাপাবিলিটি আছে, যা সার্ভিলেন্সে আমরা এদেরকে সার্টেনলি, আমার মনে হয় কোনো রকম প্রবলেম হওয়া উচিত নয়, কেন উই আর কম্পিটেন্ট এনাফ to stop them from all their advances in future. So shouldn't be there, must not be very big worries for us at that point. অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার ঘোষ। খুব দ্রুত সুমনদা, বাংলাদেশের সঙ্গে আমাদের একটা মিল আছে, যেটা বিশ্বনাথ দা এতদিন বলছিলেন না, 2 বছর আগে আজ থেকে জামাত যেদিন থেকে খালেদা জিয়াকে অলমোস্ট দেশ ছাড়া করতে হতে বাধ্য করলেন, সেদিন থেকে কিন্তু বিএনপির প্র্যাকটিক্যালি কোনো ভূমিকা ছিল না, লিডারও ছিল না, ভূমিকাও ছিল না। তো আজকে দাঁড়িয়ে আপনি যে জামাতকে দেখছেন, 2 বছর আগে আপনি কখন এক্সপেক্ট করেছিলেন যে বিএনপিকে দেখছেন, আপনি এক্সপেক্ট করেছিলেন যে এই বিএনপি ক্ষমতায় আসবে? তাদের রাস্তায় কোনো আন্দোলন ছিল না, জামাতিদের প্রতিরোধ করার কোনো শক্তি ছিল না, তাহলেও তারা কিন্তু আজকে জনতার ভোটে, কিভাবে যেটা বলি, কিন্তু বিএনপি সরে যায়নি আন্দোলন থেকে, রাস্তা থেকে সরে গেছে না। আমি বলছি তুমি সব ঘুরে ফিরে আবার বিজেপি বাংলায় বসে এই বাংলার কথা উদাহরণ দেখিয়েছিলেন একটু আগে, উনি উদাহরণ দেখিয়েছিলেন এই দেশে ওই দেশে এই পট পরিবর্তন। এই জামাতিরা যে হারবে, এটা কিন্তু 2 বছর আগে কেউ ভাবেনি। আলোচনাটা ওইভাবে নেই। ছোট্ট করে আমি বলছি যে তারিখের সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ, তার কারণ আপনি জানেন যে ভোটের পরে গণভোট একটা ছিল আজকে, সেই গণভোটে কিন্তু মেজর কতগুলো ইস্যু আছে যেগুলো কন্টেস্ট করছে ইউনুস। প্রথমত রিপ্রেজেন্টেশনাল সিস্টেমে আসবে কিনা, দ্বিতীয় সেটা হলো প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত, তৃতীয় প্রাইম মিনিস্টার 2বারের বেশি কেউ হতে পারবে না, আর সংসদীয় কমিটিগুলো বিরোধীরা পরিচালনা করবে। ফলে এই গণভোটের রায় যেহেতু সূচক বেশি এসছে, আগামী 6 মাস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ, যে ইউনুস আদতেও ক্ষমতা ছাড়বে তো, এবং ইউনুসের সাথে তারিখের সম্পর্কটা কি হবে, এবং গণভোটের অনেকগুলো ইস্যুর সাথে কিন্তু তারিখ একেবারেই একমত নয়, বিশেষ করে 2বার প্রধানমন্ত্রী না, কিন্তু নির্বাচিত সরকারের পাশে সেনাবাহিনী দাঁড়াবে, এটা তো আশা করতে পারি। সুমন, আমি যেটা কথাটা বলতে চাই যে 2001 নির্বাচনে বিএনপি জোট সঙ্গী ছিল তো জামাত, ওরা একসঙ্গে, ওদের অনেকজন মিনিস্টারও ছিল, এবং যারা বাংলাদেশের পর্যবেক্ষণ করেন তারা জানেন যে কী ধরনের হিংসা সংখ্যালঘুদের পেছনে ঘটেছে। যখনই প্রত্যেক বছরই হয়, 1901 সালে 33% হিন্দু ওই এলাকায় ছিল, আজকে সেটা 7.9% গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু যেটা ঘটেছিল, দুটো ঘটনা, হিন্দুদের উপরে আক্রমণ 2001, এই জামাত বিএনপির সঙ্গে নিয়ে হিন্দুদের বিরুদ্ধে লড়েছে, এবং এই 2024 সালে যখন শেখ হাসিনা চলে গেল, ম্যাসিভ আক্রমণ। সুতরাং বিএনপির সঙ্গে জোট ছাড়া হয়ে গেছে 2000 শেখ হাসিনা যাবার পরে। তারপরে বিএনপি এতকাল জোটে ছিল, কিন্তু বিএনপির সঙ্গে জামাত জোটে ছিল। সুতরাং হ্যাঁ, একদম। আমি দর্শকদের বলতে চাই, দেখুন, এরশাদ এবং খালেদা জিয়ার সময় নিঃসন্দেহে হিন্দু নিপীড়ন হয়েছে, কিন্তু তারেকের কাছে প্রত্যাশাটা বেশি, তার কারণ প্রথম বিশ্বের একটা লিবারাল ডেমোক্রেসিতে যার এতগুলো বছর কেটেছে, এবং যার বিরুদ্ধে ফলস কেস এই দেশে এত পরিমাণ হয়েছিল, প্রায় 80টা কেস আমি দেখছিলাম। আমি বলছি, তার শাসনে আমরা আশা তো করতেই পারি, আশা পূরণ হবে কিনা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু কোথাও একটা আশার আলো জ্বলছে। আমি দ্রুত একবার আপনাদের দেখাবো যে লক্ষ্মীর ভাণ্ডার, এই শব্দটা বললেই মনে হয় যে পশ্চিমবঙ্গের আলোচনায় ঢুকছি, তা নয়, কিন্তু এই মডেলে কি আলটিমেটলি বাংলাদেশে এই বিএনপির জয়ের পেছনে
নির্বাচনে এই স্পেসিফিক মডেলটাও একটা ফ্যাক্টর হয়ে দেখা দিল। দেখুন তো, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। মান্নাদের এই গানের মতোই অবস্থা ভারত বাংলাদেশের। সিরিল র্যাটক্লিফ সাহেবের কাটা দাগ ভারত পাকিস্তানকে ভাগ করে দিল, আর মাঝখানে রয়ে গেল অসংখ্য নদী জলাশয়। 1971 সালের পর থেকে এপারে ভারত আর ওপারে বাংলাদেশ, কখনো ভালোবাসা কখনো বৈরিতা, কিন্তু এবারের ভোটে দুপারকে মিলিয়ে একটি প্রকল্প। বাংলার লক্ষ্মীর ভান্ডার মডেল বাংলাদেশে বাজিমাত করল। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তুরুপের তাস হয়েছে বিএনপির ফ্যামিলি কার্ড। ডিভিডেন্ড দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ধাঁচে দেওয়া জনমুখী প্রতিশ্রুতি। ভোটমুখী পশ্চিমবঙ্গে সম্প্রতি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1 লপ্তে 500 টাকা করে বাড়ানো হয়েছে। কারো বেড়ে হয়েছে 1500 টাকা, কারো প্রতি মাসে 1700 টাকা। পদ্মাপাড়ের দেশে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে জয়ের দোলা দেখে এই ভান্ডার মডেল নিয়ে জোর চর্চা চলছে। ভোটের মুখে 17 বছর পর বাংলাদেশে ফিরে দেশবাসীর ভাগ্য বদলানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রয়াত খালেদা জিয়ার পুত্র বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। দলের ভোটের ইস্তাহারে যে প্রধান 9টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার প্রথমেই ছিল ফ্যামিলি কার্ড। পরিবারের গৃহিণীর নামে ইস্যু করা এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে প্রতি মাসে নগদ 2500 টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের আশ্বাস দেওয়া হয় বিএনপির তরফে। সেই সঙ্গে এও বলা হয় ফ্যামিলি কার্ডে সুবিধাভোগীদের আর্থিক সহায়তার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ভালো ফল করেছে, 200 থেকে বেশি আসন তারা জয়ী করেছে, এবং এটার পেছনে সব থেকে বড় যদি কাজ করেছে সেটা তার ট্রাম্প কার্ড ছিল, সেটা ছিল 2000 থেকে 2500 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাদেরকে আর্থিকভাবে মদত করার জন্য। এই যে রিচিং আউট, গিভিং মানি টু এম্পাওয়ারমেন্ট, ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট, সেটা হয়তো বিরাট সংখ্যক না হলেও কিছু তো একটা সিম্বলিক রয়েছে যে সরকার কতটা প্রতিশ্রুতিবদ্ধ মানুষের ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্টের দিক থেকে। এটা কিন্তু আমি আবার বলি, এটা কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেশনের বিকল্প হতে পারে না, কিন্তু এটা মানুষকে খানিকটা সুবিধে দেবার জন্যে, বিশেষ করে যারা নিম্ন স্তরে রয়েছে, যারা পেরিফেরাল জায়গাতে রয়েছে, তাদের কাছে কিন্তু এইটা একটা বড় পাওনা। বাংলাদেশে এবার মোট ভোটার 12,77,00,000। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও মোট ভোটারের প্রায় অর্ধেক মহিলা ভোটার, সংখ্যাটা 6 কোটিরও বেশি। তাহলে কি লক্ষ্মীর ভান্ডার মডেলই জয় এনে দিল বিএনপিকে? তারেক রহমানের এই যে প্রকল্প, সেটা যখন ক্যাম্পেইন হচ্ছে, মানে সামাজিক মাধ্যমে বিএনপি যখন এটা ক্যাম্পেইন করেছে, বাংলার লক্ষ্মীর ভান্ডারের ছবি পর্যন্ত সেখানে ব্যবহৃত হয়েছে। এই যে এটা একটা মডেল, মানে আন্তর্জাতিকভাবে সেটা স্বীকৃত হচ্ছে। শুধু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কেন, মুসলিম তোষণ, বেলডাঙ্গার দাঙ্গা, সবগুলোই বিদেশের মাটিতে বারবার অনুষ্ঠিত হচ্ছে একই রকম স্টাইলে। এটাই তো স্বাভাবিক। ভোট বৈতরণী পেরোতে মহিলাদের হাতে নগদ অর্থ পৌঁছে দেওয়ার ছবি দেখা যায় ভারতের আরও একাধিক রাজ্যে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশে লাডলি বাহেনা প্রকল্প, এনডিএ শাসিত রাজ্য মহারাষ্ট্রে লাড়কি বাহেন প্রকল্প, বিজেপি শাসিত রাজ্য অসমে অরুণোদয় প্রকল্প, ছত্তিশগড়ের বিজেপি সরকারের মেহতারি বন্দনা যোজনা এবং দিল্লির বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা রয়েছে। এছাড়াও ঝাড়খণ্ডে জেএমএম ও কংগ্রেসের জোট সরকারের মাইয়া সম্মান প্রকল্প, কর্ণাটকের কংগ্রেস সরকার গৃহলক্ষ্মী প্রকল্প রয়েছে। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, ঢাকা। দেখুন, আমাদের পেশায় ঘটনার ঘনঘটা চলতেই থাকে। যে কোনো পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। এই যেমন ধরুন, প্রায় 80টা মামলায় জর্জরিত 17 বছর লন্ডনে নির্বাসনে থাকা তারেক রহমান যে দেশে ফিরেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন, সেটাই বা কে জানত। সবই বদলায়, কিন্তু যেটা বদলায় না সেটা হলো গত 2 দশক ধরে আমাদের ওপর আপনাদের ভরসা। আপনারা জানেন, ভারতবর্ষে 2015 সালের এপ্রিল মাসের পর থেকে একটাই সংস্থা বার্ক গোটা দেশের সমস্ত টেলিভিশন চ্যানেলের দর্শক সংখ্যার বিচার করতে পারে। তাদের ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে আপনারা নিজেরাই সমস্ত তথ্য দেখে নিতে পারেন। আবার বলছি, আপনাদের এবিপি আনন্দের এই পাশে থাকাটাই তথ্য পরিসংখ্যানের দিক থেকে নিত্য নতুন নজির তৈরি করছে। সকাল থেকে রাত অবধি প্রত্যেকটার স্লটে আপনারা আমাদের এগিয়ে রেখেছেন, একদিন দুদিন নয়, প্রত্যেকটা দিন। তাই আজ নানা প্রতিকূলতার মধ্যে কাজ করে চলা সমস্ত নিউজ চ্যানেল এবং ডিজিটাল মিডিয়াকেও এবিপি আনন্দের শুভেচ্ছা আর অভিনন্দন। আর আপনাদের কাছে, আমাদের দর্শকদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের প্রণাম।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।